আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ। সবাই আজকে প্রশ্ন করবো না, আমি একটা প্রশ্ন কয়েকটা প্রশ্ন লিখে রেখেছি তো যে বলতে চাচ্ছিলাম। বল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, একটা জিনিস জানার ছিল। হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে কি, ওই যে আমরা ডিএনএস স্ক্যান দিই না, ডিএনএস রিকন দিয়ে, ডিএনএস রিকন ডি দিয়ে, হুম, তো সেই ক্ষেত্রে আমরা কি ওর পরে কি সার্ভারটা মেনশন করে দিব? হ্যাঁ, ডোমেইন নামটা। ডোমেন নামটা? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো। ভাইয়া একটা প্রশ্ন ছিল, প্রশ্ন করবো? হ্যাঁ, হ্যাঁ, বলুন। আচ্ছা, ওই যে ডিএনএস রিকন যেটা, সেটা আমার এখানে যখন আমি অপারেট করি তখন ওই ইজেস ডিএনএস রিকন ডট পাই দেখায়, আপনারটার মতো দেখায় না। কি ইনস্টল করা লাগবে? এই স্ক্রিনশটটা দেখাতে পারবেন? না, আমি ওই মোবাইলে একটু কাজ করছিলাম তো ওই স্ক্রিনশটটা দেখাতে পারছিলাম না। আপনি না দেখলে একটু বোঝা কষ্ট। আপনি এপিটি ইনস্টল ডিএনএস রিকন দিতে পারেন। কালিতে ডিফল্ট ভাবে ওটা থেকে যায়। ডট পাই এক্সটেনশন আসার কথা না। আচ্ছা, ঠিক আছে। যদিও আমার মনিটরে থাকা দরকার ছিল বাই মিস্টেক। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আপনি এন ম্যাপের যেটা ওই যে গ্রিপ দেখায়, যে একটা দাগ লাগবে, গ্রিপ দেখায়, এটা আমি কিভাবে আনবো? এটা তো আনা যায় না, ওটা কিভাবে আনা হয় এটা? কি দেখেন? ওই যে যেমন আহ, একটা স্ক্রিপ্ট দেখান না, যে গ্রিপ দেখার স্ক্রিপ্টের পরে ওই যে একটা দাগ থাকে, তারপর গ্রিপ পরে যেটা আসে, ওটা আমার এখানে দাগটা আসে না স্ক্রিপ্টের। গ্রিপ দেখা যায় যেটা এন ম্যাপের। না দেখলে সম্ভবত বোঝা মনে হয় ওই পাইপ যেটা স্যার, পাইপ। হ্যাঁ, পাইপ সাইনটা ওটা আপনার এন্টার অথবা শিফট বাটনের উপরে দেখেন, ডান দিকের শিফট বাটনটার উপরে কোন কোন কিবোর্ডে থাকে। আসসালামু আলাইকুম, ভালো আচ্ছা, আছেন? ঠিক আছে। আর ভাইয়া আরেকটা জিনিস, কয়েকটা প্রশ্ন লিখছিলাম তো, এটা স্টেপ বাই স্টেপ বলতে। হ্যাঁ, যে এনসি যে এই টুলসটা, এনসি যে টুলসটা যেটা আমরা ওই যে বিগত ক্লাসে দেখলাম, এনসি টুলস পরে -vn দিয়ে আইপি অ্যাড্রেস পোর্ট যেগুলো বের করি আমরা, হুম, সেখানে আমি তো অনেক সাংকেতিক জিনিসগুলো তো মাথায় রাখা যায় না, স্টেপ বাই স্টেপ আসে, তো এটা আমি হেল্প লাইনে গেছিলাম আর কি। এনসি টুলের মধ্যে হেল্প লাইনের পরে ভির একটা ফাংশন এবং এন একটা ফাংশন দেখাইছে, কিন্তু ভি এন একসাথে নাই, যেটা আপনি আমাদেরকে দেখাইছিলেন, ওটা কিভাবে পাওয়া যায় ওই আমি বলি ভি এর যে সুইচটা কোডটা? ওই ভিআর এন জি। আলাদাই কিন্তু একসাথে লেখা যায় কোন কোন টুলস এর ক্ষেত্রে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কারণ ওইটা দেখছে যে ভি যে আছে ভার্বস লেখা ছিল, এন থেকে আছে নিউমেরিক নোমেরিক আর কি, অনলি আইপি অ্যাড্রেস, এটা একসাথে যোগ করে দিচ্ছে না? দুটো একসাথে। ও ওইভাবে করা যায়। আচ্ছা ভাইয়া, আরেকটা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। গিট হাবের মতো আর কোনো সাইট আছে যেগুলো টুলস আমরা সহজে বের করতে পারবো? না, গিট হ্যাবটাই সবচেয়ে বড় আর এখানেই সবচেয়ে বেশি দেয়, আসলে এর বাইরে তেমন কিছু নেই। আর এই টুলস গুলো আমাদের বিভিন্ন যে কমান্ড, যেমন আর দেওয়া, মাইনাস মানে -r বা এম, এস এন, এইসব যেগুলো, এগুলো কি ওই হেল্পলাইনেই এটি উল্লেখ করা থাকে না? হ্যাঁ, তবে সবচেয়ে ভালো হয় গিট হাবের যে ফাইলটা থাকে রিডমি, ওখানে ভালো করে বর্ণনা করা থাকে। আর যদি অ্যাভেলেবল না থাকে আপনার কাছে গিট হাব, তখন হেল্পটা দিয়ে দেখে নিলেন। আচ্ছা ভাইয়া, তো ভাই ভাইয়া, শেষ কোশ্চেন ছিল, হ্যাঁ, শেষ কোশ্চেন ভাইয়া। শেষ কোশ্চেনটা হলো যে বিগত একটা ক্লাসে খুব ভালো লাগছে আপনি একটা কাজ, যেটা হলো যে ক্লাস শেষে যে বিগত যেগুলো আমাদের করা হয় এটা একটা রিভিউ দেওয়া। যে আপনি হয় কি, আমাদের প্রত্যেকটা ক্লাসে এখন তো অনেক ক্লাস শিখছি, তে প্র্যাকটিস করতে গেলে সময়টাও কম থাকে, তো তা আপনি যদি প্রত্যেকটা ক্লাসের শেষে যদি আপনি বিগত যে ক্লাস অথবা বিগত যে টুলস গুলোর উপর যদি একটা হালকা একটু ব্রিফ দিতে পারেন, যেটা আমরা মনোযোগ 5 মিনিট মনোযোগ দিয়ে ওইগুলোকে আবার কনসেপ্ট হয়, এটা আমার জন্য খুব উপকার লাগছে। এটা একটু আচ্ছা, বিগত একটু রিভিউ দেওয়া যায়, এটা ঠিক কিন্তু আছে, খুব আমি ভালো। হ্যাঁ চেষ্টা করবো। এটা হয় কি, ওই যে আমরা পড়ে আসছি বা বুঝে আসছি, এটা না মাথায় সহজে ধরে না, আবার যখন হ্যাঁ, আপনি বলেন যে ওইটা এখানে ওইটা এখানে, তখন না ক্যাচ করতে পারি না হঠাৎ করে, তখন আপনি একটু রিভিউ দিলে, এই রিভিউটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনি এক কাজ করতে পারেন, আমাকে একটু রিমাইন্ড করে দিতে পারেন ইন কেস যদি আমি ওকে ভাই, এই জিনিসটা আমার বেশ উপকার লাগছে, মানে রিভিউ জিনিসটা দিলে হয় কি, মানে আমরা জিনিসটাকে
সিরিয়াল ওয়াইজ আমি জিনিসটা ক্যাচ করে থাকি মাথায়। হুম হুম। থ্যাংক ইউ ভাইয়া, এই ছিল আমার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাইয়া, 1 মিনিটের জন্য একটু স্ক্রিনটা শেয়ার দিতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেন দেন, আসুন। জি ভাইয়া, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হুম হুম, দেখা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, এই প্রবলেম যেটা হচ্ছে যে আমি যদি হচ্ছে যে ওয়্যারলেস একটা দিতে চাই, এই ক্ষেত্রে হচ্ছে যে আমার আউটপুটটা আসতেছে না। হ্যাঁ, ওয়্যারলেস অ্যাটাক দিতে গেলে আপনার আলাদা অ্যাডাপ্টার ইউজ করতে হয় তো। আবার ভাই আপনার হচ্ছে যে প্রমিসলেস মোড, নেটওয়ার্ক, যেটা জি মানে প্যাকেট ক্যাপচারিং যে মোড, ওগুলো এনাবল করে নিয়ে তারপর কাজটা করতে হয়। ওয়াইফাইটা এত মানে সহজে করা যায় না, অনেক কমপ্লেক্স। এটা কিভাবে করতে হবে ভাইয়া? ওয়াইফাই সেকশনটা আমি রাখিনি আপনাদের কোর্সে, কারণ ওই যে আপনার যেটা বললাম প্রথমে, যে অ্যাডাপ্টার লাগে, মানে আলাদা একটা রাউটারের মতো এন্টিনা মতো একটা জিনিস লাগে, ওটা বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল না। আমি খুঁজে দেখছি, যার দেশের বাইরে ওরা কিনতে পারে, কিন্তু বাংলাদেশে তো অ্যাভেলেবল না, যার কারণে ওটা দেখায় বা বুঝাও পসিবল হয় না আসলে। আমার কাছেও নেই ইনফ্যাক্ট, আমি খুঁজেছিলাম মার্কেটে আপনাদের কোর্সের আগে, কিন্তু কোথাও পাইনি। ডিভাইসটার প্রচুর নামটা কি বলা এক্সপেন্সিভ যাবে? ভাইয়া, হ্যাঁ অনেক এক্সপেন্সিভ। অনেক এক্সপেন্সিভ। আমি কিনছি ভাইয়া প্রায় 20,000 টাকার মতো পড়ছে আমার। আপনি কোথা থেকে কিনেছেন? আমি কিনছি আমাদের জার্মান থেকে কিনছি। তো এটা পারমিশন নিয়ে মানে পুলিশের ভেরিফিকেশন দিয়ে তারপর দিতে আপনি হয় কি এখানে। দেশের বাইরে নাকি? আমি দেশের বাইরে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এর জন্য পেরেছেন। ভাই বাংলাদেশে এটা কি কাস্টমসও আটকে দেয়। ডিভাইসের নামটা কি? হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলফা অথবা অ্যাথেরোস। আবার শুধু আলফা হলেও হয় না, আলফার নির্দিষ্ট কতগুলা সিরিয়াল নাম্বারের এই ডিভাইস আছে, শুধুমাত্র ওগুলো প্যাকেট ক্যাপচার করতে পারে। সেগুলো দিয়ে যদি আপনি অ্যাটাক দেন, সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে। আর তাছাড়া আপনি এমনি বাংলাদেশে দারাজে বা বিভিন্ন ফেসবুকে কিছু অ্যাডাপ্টার বিক্রি করে, নর্মাল 300-400 টাকা 500 টাকা পাওয়া যায়, কিন্তু ওগুলোর সমস্যা হলো আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন আপনার ডেস্কটপ দিয়ে বা ল্যাপটপ দিয়ে, ওয়াইফাই কানেক্ট করতে পারবেন, কিন্তু হ্যাকিং এর জন্য যেই ক্যাপাসিটিটা দরকার ওটা থাকে না ওগুলোতে। ওগুলো নর্মাল ইউজের জন্য আর কি। ঠিক আছে, যার কারণে এই যে আপনার আউটপুট আসছে না বা এই সমস্যাগুলো থেকে যায়। থ্যাংক ইউ ভাইয়া। আর কারো কোনো প্রবলেম? আমরা ক্লাসটা শুরু করতে হবে। বিগত কয়েকটা ক্লাস অ্যাসাইনমেন্ট হচ্ছে না, দিবেন নাকি অ্যাসাইনমেন্ট এবার থেকে? না, একবারে ল্যাব ক্লাস আপনাদের। আজকের পরে নেক্সট ক্লাসটা যেটা, ওটা ল্যাব ক্লাস হবে, ওখানে সব করবেন আর কি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা আমাদের আলোচনা তাহলে শুরু করি। আমাদের আজকে যেটা আলোচ্য বিষয়, ইভেডিং আইডিএস ফায়ারওয়াল। কিভাবে আহ, আহ, কয়েকটা জিনিস দেখবো, যে বর্তমান সময়ে নেটওয়ার্ক ডিফেন্সের জন্য কি কি টেকনিক গুলো ব্যবহার করে থাকে। এটা মূলত আপনার ফ্রিল্যান্সিং কাজে সরাসরি ওভাবে কাজে লাগে না। নেটওয়ার্ক ডিফেন্স সেকশনটা এটা মূলত কাজে লাগে কাদের, যারা মনে করেন অলরেডি এক্সিস্টিং জব করছেন, নেটওয়ার্ক বা আইএসপি রিলেটেড কোথাও জব করছেন, তাদের এই ডিফেন্সের জিনিসগুলো সরাসরি লাগবে। মানে অ্যাপ্লাই, যেটা ডিফেন্সের টেকনিক আমি আপনাদের একটা আইপিএস অ্যাপ্লাই করে দেখাবো, সেটা কাজে লাগবে। আর হ্যাকিং এর ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে এটার কনসেপ্টটা মূলত আপনাদের কাজে লাগবে। তো সেজন্য কনসেপ্টটা বুঝিয়ে দিব, যতটুকু অ্যাপ্লাই দরকার সেটাও আমি দেখাবো। আর লাস্টে যেটা আমরা দেখবো যে ইভ্যাশনের কতগুলো টেকনিক, বা এই যে নেটওয়ার্ক ডিফেন্সের যে জিনিসগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, মার্জিত ইসলাম বলুন। ভাই, এই যে আমাদের যেটা নোটিশ দিছিল যে পরশুদিন অথবা বন্ধ থাকতে পারে, ওটা কি কিছু বলবো না ব্যাপারে? তো এই শিক্ষণ থেকে বলেছে, এখন আপনারা চাইলে হয়তো আমি ক্লাস নিতে পারতাম। আপনি কি ক্লাস নেবেন নাকি বন্ধ দিবেন? বন্ধই দিই। এটাই বলছে। আপনারা কেউ কিছু বললে হয়তো এই শিক্ষণকে বলে আমি ক্লাসটা নিতে পারতাম। ক্লাসটা নিলে মনে হয় ভালো হয়, যদি কারো কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে। না ভাই, বেশিরভাগ আপনার উপর ডিপেন্ড করে, যদি আপনি ক্লাসটা নেন, আর না আমার নিলে তো কিছু করেন না। ক্লাস নিতে অসুবিধা নেই। আরেকটা বিষয় যেটা, এই মাসের শেষের দিকে আবার আপনাদের 2 দিন ক্লাস আমার অফ দিতে হবে। আমি হচ্ছে গিয়ে বাসা চেঞ্জ করবো, তো একটু তখন একটা ব্রেক যাবে। তো এই জন্য আমিও চাচ্ছিলাম না ক্লাসটা এখন। তাহলে ক্লাসটা নিতেই বেটার। ওকে ভাই, ভালো মন্দ হয়ে জানান ভাই, মেসেঞ্জার গ্রুপে।
ভাইয়া ক্লাসে ক্লাসটা অফ দেন ভাইয়া, কারণ একটু প্র্যাকটিসের সময় পাবো, প্র্যাকটিসের সময় পাই না ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে অফই থাকুন। এটা কবে উনি জানি কথা ভাইয়া? ঠিক বলছে ভাই, আসলে প্র্যাকটিস করা দরকার। হ্যাঁ, এটা ওই সামনে বুধবারে? হ্যাঁ হ্যাঁ। এই নেক্সট ওকে ক্লাস। ওকে ভাই, ওকে ভাইয়া একটু বন্ধ দেন, একটু হাঁপায়ে গেছি, আচ্ছা মাথায় আচ্ছা ভাই, ঢোকাইতে- মেসেঞ্জারে একটু বললেন কোনো কিছু জানালেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন বন্ধ থাকলেও শেষ সপ্তাহ দুয়ে একটু বেশি করে পড়ালে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না তার হলো না, বুঝায় বুঝায় পড়া। আচ্ছা আচ্ছা, আমরা ক্লাস অফ থাকুক, আমরা আজকে ক্লাসটা এখন কন্টিনিউ করি। তো যেটা বলছিলাম যে কন্টেন্ট কি কি থাকছে, আর লাস্টের দিকে এই এমনিতে অবশ্য ফায়ারওয়াল বা এগুলো বাইপাস করা খুবই ডিফিকাল্ট একটা জিনিস। আপনাদের ইসি কাউন্সিলের অফিসিয়াল ট্রেনিং যদি কেউ নিয়ে থাকেন বা কোনো আইডিয়া থাকে, দেখবেন যে সেখানেও প্র্যাকটিক্যাল জিনিসগুলো একদমই দেখায় না। ঠিক আছে, ওখানে শুধু ইভ্যাশনের গিয়েও শুধু থিওরি বলে রেখে দেয়। তো এর জন্য আমি নিজে কন্টেন্টটা মডিফাই করে রিসার্চ করে কিছু টেকনিক আপনাদের দেখাবো, যে সেগুলো ইউজ করে আমরা মোটামুটি একটু চেষ্টা করতে পারি কিভাবে এইসব ফায়ারওয়াল বাইপাস করে। আমরা এই এনম্যাপের ক্লাসে দেখেছিলাম না, যে স্ক্যান দিলে সোডান থেকে হঠাৎ করে আমার আউটপুটটা আসছে না, কারণ কি ওখানে তাদের বিভিন্ন ডিফেন্স টেকনিক তারা ব্যবহার করে থাকে। যদিও ডিফিকাল্ট, তারপরও কিছু টেকনিক আমরা দেখে নিব। ঠিক আছে, তো এই দুইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রধান আলোচ্য বিষয় থাকছে। তো নেটওয়ার্ক ডিফেন্স, আমাদের নেটওয়ার্ক ডিফেন্সের জন্য প্রথম যে জিনিসটা ব্যবহার করা হয়ে থাকে বা অধিকাংশ জায়গায় ব্যবহার করা হয়ে থাকে, সেই জিনিসটা হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। এটা কাজ হচ্ছে গিয়ে নামেই বুঝতে পারছেন যে ডিটেক্ট করা। যখন কোনো অবৈধভাবে বা কোনো ম্যালিশিয়াস কোনো কমান্ড আমাদের সার্ভারে বা নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করা হয়, ও তখন কি করতে পারে, এই একটা সফটওয়্যার বা ডিভাইস, এগুলো সাধারণত সফটওয়্যার আকারেই থেকে থাকে আইডিএস গুলো। তো এটা কি করতে পারে, সেগুলো ডিটেক্ট করতে পারে। ডিটেক্ট করে এই যে অ্যাডমিন যে থাকে, নেটওয়ার্ক অ্যাডমিন যে থাকে, বা টেকনোলজি ডিপার্টমেন্টে যে থাকে, তাদেরকে নোটিফাই করে দেয়। সেটার কাজই হচ্ছে আইডিএস। এটা সার্বক্ষণিক আম, নিয়োজিত থাকে। সাধারণত নেটওয়ার্ক যেই প্রতিষ্ঠানগুলো, মনে করুন আপনার আইএসপি, আপনার বাসায় ইন্টারনেট যে কানেকশন দিচ্ছে, তার কিন্তু 24 ঘন্টাই সব সার্ভিস অন রাখা লাগে। এবং সেই 24 ঘন্টা একজন মানুষের পক্ষেও সম্ভব না এ টু জেড সবকিছু একটা একটা করে চেক করা, টুলস রান করে টেস্ট করা, কি আউটপুট আসছে, কে কোথা থেকে কোন আইপি অ্যাড্রেস থেকে কি প্যাকেট পাঠাচ্ছে, এগুলো সবকিছু তার একা পক্ষে মনিটর করাটা সম্ভব হয় না। তো যার কারণেই এই একটা অটোমেটিক সফটওয়্যার মতো ব্যবহার করা হয়ে থাকে আমাদের ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। এটা দুই রকমের হয়ে থাকে, আপনারা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন। যে আমি ডায়াগ্রামটা যদি এক্সপ্লেন করি, মনে করুন আমার মাউসের যে কার্সরটা দেখতে পাচ্ছেন, এটা নেটওয়ার্কের কোনো প্যাকেট, কোনো একটা কমান্ড পাঠানো হয়েছে। তো সিম্পলি ইন্টারনেট থেকে যদি কোনো কমান্ড আসে বা রিকোয়েস্ট আসে, সেটা কেমন আসবে? প্রথমেই ফায়ারওয়াল কি জিনিস একটু পরে ব্যাখ্যা করছি বিস্তারিত। তো ফায়ারওয়াল দিয়ে আপনার ডাটাটা আগে পাস করবে, করার পরে এখানে আপনার যদি রাউটার বা সুইচ থাকে, সেটা দিয়েই তো আপনার ইন্টারনাল নেটওয়ার্ক গুলো কানেক্টেড থাকে। আমরা নেটওয়ার্ক টপোলজিতে এটা নিয়ে দেখেছি যে বিভিন্ন রকম টপোলজি এই নেটওয়ার্ক রাউটার সুইচ ব্যবহার করে তৈরি করা হয়ে থাকে। তো সাপোজ এরকম ডাটা প্যাকেটটা আসলো, এসে সুইচ দিয়ে দেন কিন্তু আপনার আপনার কর্পোরেট নেটওয়ার্ক যেটা আছে বা ইন্টারনাল নেটওয়ার্ক যেটা আছে সেখানে পাস হচ্ছে। আমরা ওয়েব সার্ভারে যে কমান্ড গুলো পাঠাই একটা ওয়েব ভিজিট করার জন্য, সেটাও কি এরকম ফায়ারওয়াল রাউটারকে ঘুরে তারপর যাচ্ছে। এবং যখন এই সুইচে আসছে, তখন কি হয়, যদি এখানে আইডিএস থাকে, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, তখন এটা কখনো কখনো আইডিএস যেটা, এটা আলাদা ডিভাইস আকারে আলাদা অন্য কোনো কম্পিউটারে সেট আপ থাকতে পারে, অথবা কখনো যেমন সিসকোর কিছু সুইচ আছে বা মাইক্রোটিকে, তার ভিতরেই আইডিএসটা এনাবল করা থাকে সফটওয়্যার আকারে। তো মনে করুন এটা আলাদা করে বা সুইচের ভিতরে দেয়া নেই, আলাদা একটা ডিভাইস করে এটা রাখা হয়েছে। সাপোজ আমাদের এই এক্সাম্পল বোঝার জন্য বলি, তো নেটওয়ার্ক প্যাকেটটা যখনই আসলে সুইচে আসে, তখন সেটা সরাসরি আগে আইডিএস এর কাছে যায় বা আইডিএস এর ভিতর দিয়ে ডাটাটা পাস হয়। এই যে আইডিএস, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, ও কি করে, ওর ভিতরে কিছু রুলস লেখা থাকে। রুলস জিনিসটা কেমন, যে কিছু নির্দিষ্ট গতি প্রকৃতি, যে আমার এই একটা প্যাকেট, একটা পোর্ট 80 যেটা, ওটাতে কোনো একটা রিকোয়েস্ট এসেছে এবং সিম্পল কি একটা ওয়েবসাইট সে ভিজিট করতে চাচ্ছে, একটা লগ ইন করতে চাচ্ছে বা একটা ওয়েবসাইট ভিজিট করতে চাচ্ছে, এরকম একটা রিকোয়েস্ট এসেছে। ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম যে, ও তখন
এটা অ্যানালাইজ করে দেখলো যে হ্যাঁ এটা সিম্পল একটা ওয়েব রিকোয়েস্ট। ও তখন সেটাকে পাস করতে দেয় আমার ওয়েব সার্ভার যেটা আছে বা আমাদের টার্গেট নেটওয়ার্ক, লোকাল নেটওয়ার্ক যেটা আছে সেই পর্যন্ত আমার ইন্টারনেটের প্যাকেট যেটা নেটওয়ার্ক প্যাকেট সেটা চলে যাচ্ছে। আর যখন কোনো হ্যাকিং এর চেষ্টা করা হয়, হ্যাকার এই যে মনে করুন ডাটা প্যাকেটটা সেন্ড করলো, এটা ফায়ারওয়াল দিয়ে কোনো কারণে বাইপাস করে যদিও ভিতরে দিতে পারে, তখনও কি হয় এই যে আইডিএস কিন্তু সে আরো একবার চেক করছে, সে নিজে একবার টেস্ট করার কারণে এখানে সে ধরা পড়ে যায় যে সে এখানে হ্যাকিং এর কোনো কমান্ড দিয়েছে। এই যে আমরা টুলস রান করি, মনে করুন এনম্যাপ টুলস এর আমরা সিন স্ক্যান দিয়েছি, সেই সিন প্যাকেট আপনার এখানে নির্দেশনা দেয়াই আছে যে সিন প্যাকেটের দিক দিয়ে প্রবেশ করতে পারবে না, এটা শুধুই ইউডিপি প্যাকেট প্রবেশ করতে পারবে। সাপোজ এরকম একটা ঘটনা হলো, তো ও তখন সিন প্যাকেট দেখেই মনে করুন আইডিএস বলে দিতে পারবে যে না এটা তো আমার এখানে অবৈধ ম্যালিশিয়াস। ও তখন কি করে এই যে ম্যানেজমেন্টে যে থাকছে, যার কম্পিউটারে মনে করুন এটার কনফিগারেশন বা সব নিয়ন্ত্রণের কাজটা করা হচ্ছে, সেই কম্পিউটারটাতে একটা অ্যালার্ট সেন্ড করে দেয়, একটা অ্যালার্ট সেন্ড করে দেয়। কখনো কখনো ইমেইল আকারেও আপনার তথ্যগুলো সেন্ড করে, মানে ওয়েব অ্যাডমিন যে থাকছে বা নেটওয়ার্ক অ্যাডমিন সে তার কম্পিউটারে যেমন দেখতে পাবে, তার অফিসিয়াল ইমেইল যেটা আছে সেখানেও একটা অ্যালার্ট চলে যাবে। তো এই একটা সুবিধা যে কখনো হ্যাকিং এর চেষ্টা করা হলেই সাথে সাথে এই যে প্রতিষ্ঠানের সিকিউরিটি টিম যারা থাকছে বা ম্যানেজমেন্টের মানে টিমে যারা থাকছে তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাচ্ছে। ঠিক আছে, তো যেটা ভাই বলছিলাম যে তারা কি আমাদের আইপি পাবে? হ্যাঁ হ্যাঁ আইপি পাবে, আমি দেখাবো আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো। তো এই আইডিএস যেটা এটা দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে হোস্ট বেসড। মনে করুন আপনি আপনার কোন একটা সার্ভার কম্পিউটার আছে, লিনাক্স সার্ভার কম্পিউটার, ওর ভিতরেই আপনি এটা সেট আপ দিতে পারেন সফটওয়্যার আকারে। আবার এটা নেটওয়ার্ক বেসডও হয়ে থাকে, যে আপনার নেটওয়ার্কে সুইচ রাউটার আমরা যেভাবে সেট আপ করি ওরকম একটা আলাদা ডিভাইস আকারে এটা সেট আপ করা পসিবল হয়ে থাকে। তো এটা আইডিএস এর একটা ধারণা। আর আইডিএস এর শুধু ধারণা বা শুধু টুলস এর উপর নির্ভর করলে হয় না, আমাদের একটা কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে ইনট্রুশন যখন হচ্ছে বা এই যে হ্যাকিং এর অ্যাটেম্প্ট করা হচ্ছে, কখনো কখনো টুলস থেকে আমি কোনো অ্যালার্ট পেতে পারি, আবার কখনো কোনো অ্যালার্ট পাচ্ছি না, ম্যানুয়ালি আমার সিমটম দেখেও একটা আইডিয়া করা লাগতে পারে। ঠিক আছে, তো ম্যানুয়ালি কেমন হতে পারে ইন্ডিকেশন বা সিমটম কেমন দেখা যেতে পারে, আমরা যদি ফাইল সিস্টেমের ক্ষেত্রে দেখি যে মনে করুন কোনো কারণে আমরা এনুমেরেশন ফেজে দেখেছি যে আমরা কোনো ফাইল শেয়ার থাকলে এনবিটি স্ক্যান যেটা আছে, এনবিটি স্ট্যাট বা এসএমবি শেয়ার, হ্যাঁ ওগুলো দিয়ে কোনো ফাইল সিস্টেম যদি অনলাইনে অ্যাভেলেবল থাকে সেগুলো খুঁজে বের করা যায়। এখন হ্যাকার বা আপনি একজন হ্যাকার এরকম কিছু অ্যাটাক দেওয়ার চেষ্টা করছেন, তো ফাইল সিস্টেমে যদি কোনো হ্যাকিং এর বা ইনট্রুশনের কোনো চেষ্টা করা হয় তখন কি কি সিমটম দেখা যেতে পারে। প্রথমেই যেটা দেখা যায় যে আনফ্যামিলিয়ার কোনো আপনার ফাইল আপনি দেখতে পাচ্ছেন, হঠাৎ করেই আপনি আপনার কম্পিউটারে সার্ভার কম্পিউটার এখানে ক্যালকুলেটর এমনি উইন্ডোজ থেকে একটা দেয়া আছে, হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন একটা ক্যালকুলেটর সফটওয়্যার আপনার ডেস্কটপের সামনে বসে আছে। তখন বা নতুন কোনো ফাইল বা সফটওয়্যার আপনি দেখতে পাচ্ছেন আনইউজুয়াল কোনো নাম দিয়ে, এগুলো আমরা ম্যালওয়্যার ক্লাসে একটা আইডিয়া পেয়েছিলাম বা বলেছিলাম যে এটা কি হয়, ম্যালওয়্যারও এরকম হয়ে থাকতে পারে যে আপনি অ্যাডমিন যদি ডাবল ক্লিক করার সাথে সাথে পুরো কম্পিউটার ম্যালওয়্যার আক্রান্ত হয়ে যাবে। তো এরকম ঘটনা ঘটতে পারে ফাইল সিস্টেমে যদি আক্রমণ হয়, আনফ্যামিলিয়ার ফাইল বা নতুন কোনো ফাইল দেখা যেতে পারে। এরপরে যেটা হয় ফাইলের পারমিশন, যেটা আমরা লিনাক্সের এই সুবিধাটা আছে যে কে কোনো ফাইল শুধু রিড করতে পারবে, না কোনো ফাইল নতুন তৈরি করতে পারবে, না কোনো সফটওয়্যার রান করতে পারবে। হ্যাঁ লিনাক্সে এরকম 3 রকমের পারমিশন করা যায়। তো হঠাৎ করে আপনি দেখলেন যে আপনি একটা প্রোগ্রাম আপনার সার্ভারে কোনো একটা প্রোগ্রাম, উইন্ডোজের ক্ষেত্রে একটু আলাদা হয়, উইন্ডোজে পারমিশন সিস্টেম আলাদা, মনে করুন উইন্ডোজ সার্ভারে পারমিশন দিয়ে রেখেছেন যে সবাই শুধু এই ফাইলটা রিড করতে পারবে, একটা হ্যালো ওয়ার্ল্ড লেখা একটা ফাইল। এখন হঠাৎ করে দেখলেন যে এরকম ফাইলের পারমিশনটা চেঞ্জ হয়ে সেখানে রাইট বা এক্সিকিউট পারমিশন চলে এসেছে, মানে কি যে ওটা কোনো একটা সফটওয়্যার হিসেবে রান করতে পারবে। এটা একটা ভালো ইন্ডিকেশন। হ্যাকাররা অনেক সময় কি করে আপনাকে পরিচালিত করার জন্য বা আপনার ক্রেডেনশিয়াল যেটা আছে, আপনি অ্যাডমিন, আপনি ক্লিক করলে যে কাজ হবে
হ্যাকার কিন্তু ম্যালওয়্যার দিয়ে সেই কাজ করতে পারছে না, এর জন্য আপনাকে কোনো না কোনো উপায়ে সে প্রলুব্ধ করার চেষ্টা করছে। ঠিক আছে, আবার যেটা হয় ফাইল সাইজ গুলো চেঞ্জ হয়ে যায় কখনো কখনো ইনট্রুশন যদি হয়ে থাকে, যে আপনি সিম্পলি দেখলেন যে আপনার ডেস্কটপে থাকা বা কনফিগারেশনে কোনো একটা ফাইল গতকালও ছিল 100 কিলোবাইট, আজকে এসে দেখছেন হঠাৎ করে 1 মেগাবাইট। এটা কেন? এটাও হয় কি ফাইলের সাথে কিছু অ্যাডভান্স টেকনিক অ্যাপ্লাই করে ম্যালওয়্যার সংযুক্ত করা যায়, অথবা হ্যাকার অনেক সময়, আমি আপনাদের সিস্টেমের ক্লাসে দেখাবো যে কিভাবে ছবির ভিতরে অন্য তথ্য লুকিয়ে রাখা যায়। হ্যাঁ, এক ফাইলের ভিতরে অন্য ফাইল লুকিয়ে রাখা যায়, এই টেকনিক করেও হ্যাকাররা অনেক সময় ক্ষতির চেষ্টা করতে পারে বা কোনো তথ্য লুকিয়ে রাখতে পারে, এই একটা জিনিস। আবার কোনো কোনো সময় মিসিং ফাইল দেখা যায়, যে আপনার ফাইল একটা তৈরি করেছেন লগ ফাইল, যেটা মনে করেন এই যে আইডিএস এর কথা বললাম, আইডিএস কি করছে আপনার আইপি অ্যাড্রেস সহ কিন্তু সে একটা মানে লিখে রাখতেছে, একটা স্টোর করে রাখতেছে যে এই আইপি অ্যাড্রেস থেকে এতটা সময় ডিডস অ্যাটাকের চেষ্টা করা হয়েছিল। এখন হ্যাকার মনে করুন কোনো উপায়ে বা অ্যাডমিন দেখার আগেই হ্যাক করে ফেলতে পেরেছে সার্ভারটা, সে ঢুকে কি করতে পারে, ঢুকে ওই লগ ফাইল যেটা আছে সেটাকে মনে করুন আস্তে করে ডিলিট করে দিল বা সেই তথ্যগুলো মুছে দিল। তখন কি হচ্ছে, অ্যাডমিন রাত্রেবেলা কাজ করে না, সকালে অফিসে গিয়ে দেখলো যে না, তার কম্পিউটার ঠিকই আছে। এদিকে হ্যাকার কিন্তু অনেক সময় অলরেডি আপনার রাতের ভিতরেই হ্যাক করে লগ ফাইল টাইল মুছে একটা ভালো পজিশন নিয়ে ফেলেছে। এরকম ইস্যু মাঝে মধ্যে দেখা যায়, হতে দেখা যায়। তো এরকম মিসিং ফাইল যদি দেখেন যে আপনার কোনো গুরুত্বপূর্ণ ফাইল মিস হয়ে গিয়েছে বা শো করছে না, রিসাইকেল বিন টিন কোথাও নেই, তখন সেটাও আমাদের একটা ইন্ডিকেশন যে হতে পারে সেখানে কোনো ইনট্রুশন হয়েছে বা হ্যাকিং এর চেষ্টা করা হয়েছে। এরপরে যেটা আমি নেটওয়ার্ক যদি থাকে, আপনার নেটওয়ার্কে যখন ইনট্রুশনের চেষ্টা করা হয় সেখানে কি কি সিমটম দেখা যায়, যে হঠাৎ করে দেখতে পাবেন যে আপনার ব্যান্ডউইথ যেটা আছে, আপনার মনে করুন 10 MBPS লাইন বা 20 MBPS লাইন, হঠাৎ করে এটা রেডিউস করে, বা আপনি ইউটিউবে ভিডিও দেখছিলেন, আপনি একটা এইচডি ভিডিও সকালেও বা একটু আগেও খুব ভালো মতো দেখতে পাচ্ছিলেন কোনো ল্যাগ ছাড়া, বাফার ছাড়া, কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে না, এই এই সিম্পল কাজগুলো আপনি করতে পারছেন না, নেটওয়ার্কে খুব খুব একটা স্লো করছে, লোড হচ্ছে না। এগুলো কেন হয়? হতে পারে এরকম ডস অ্যাটাক দেওয়া বা হ্যাকিং এর কোনো কমান্ড বা টুলস রান করছে ওপাশে হ্যাকার, আপনার আইডিএস কে হয়তো বাইপাস করে বা আইডিএস এই অনেক সময় অ্যাটাক দেওয়া যায়, যার কারণে আপনার নেটওয়ার্ক যেটা আছে, বা অনেক সময় অনেকেই আইডিএস আইপিএস এগুলো আসলে ব্যবহার করে না, এন্টারপ্রাইজ লেভেলে ব্যবহার করলেও ঠিক মতো কনফিগার আসলে করতে পারে না। এটা একটা বাস্তবতা বাংলাদেশের। বাইরের দেশে কি হয় আমি জানি না অ্যাকচুয়ালি, তবে বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে এগুলো তেমন ব্যবহার করে না বা করলেও গুরুত্ব দিয়ে করে না। তো এরকম না থাকলেও যদি নেটওয়ার্কে হঠাৎ করে দেখেন যে ব্যান্ডউইথটার উঠানামা করছে, খুব বেশি ইউজ হচ্ছে, সেটা একটা আমাদের ইন্ডিকেশন। আর আপনার লগ ফাইল যেটা আছে, বা আপনারা যারা সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেন সেখানে কিন্তু এটা দেখা যায় যে কোন আইপি অ্যাড্রেস থেকে আপনার ওয়েব সার্ভারে লগ ইনের চেষ্টা করা হচ্ছে, বা কোথা থেকে কি রকম কমান্ড আসছে আপনার সার্ভারে। তো যদি আপনি দেখেন যে হঠাৎ করেই আপনার সার্ভারে কোনো একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থেকে বা কোনো একটা হোস্ট থেকে বারবার লগ ইনের চেষ্টা করা হচ্ছে, এটা কি একটা পাসওয়ার্ড অ্যাটাক হতে পারে? সেটাও আমাদের ইন্ট্রুশন হিসেবে সেটা চিন্তা করতে হবে, তৎক্ষণাৎ একটা ব্যবস্থা নেওয়া জরুরি, যে সম্ভব হলে ওই আইপি অ্যাড্রেসটা ব্লক করে দেওয়া ভালো। আর আনইউজুয়াল লোকেশন থেকে আমাদের এরকম কানেকশন আসতে পারে হঠাৎ। আপনি চিন্তা করুন আপনার আইএসপি হচ্ছে গিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইন্টারনেট কানেকশন দিয়ে বেড়ায়, ঢাকা শহরেই ইন্টারনেট কানেকশন দেয়। তো এটার ডাটা ট্রাফিক যেটা নেটওয়ার্কের তথ্য আদান প্রদান হচ্ছে সবই ঢাকা রিলেটেড বা এই টাইপেরই হবে। এখন হঠাৎ করে আপনি দেখছেন আপনার আইএসপি হতে পারে, আপনার ওয়েব সার্ভার হতে পারে, সেখানে বাইরের থেকে জার্মান হতে পারে, ইউরোপের কোনো কান্ট্রি থেকে এরকম লগ ইন অ্যাটেম্প্ট হচ্ছে, বা কোনো ডাটা ট্রাফিক, নেটওয়ার্ক ট্রাফিক আসা শুরু হয়েছে। তো হতে পারে এগুলো কি ডিডস অ্যাটাক হতে পারে, বা কোনো ম্যালওয়্যারের কারণে আপনার নেটওয়ার্কে এইভাবে তথ্য আদান আসতে পারে। ঠিক আছে। আর সিস্টেমের ক্ষেত্রে যেটা আরেকটা হয় যে আপনার সিস্টেম, আমরা অনেক সময় দেখি যে আমার সিস্টেমটা স্লো করছে, আমার কম্পিউটারটা স্লো করছে। এটা আমরা ম্যালওয়্যার ক্লাসে বলেছিলাম যে কখনো কখনো ম্যালওয়্যারের কারণে এমন হতে পারে, ডস অ্যাটাক দিলেও এমন হতে পারে, আবার এই ইন্ট্রুশনের চেষ্টা করা হলেও কি আমাদের এই একটা সিমটম দেখা যেতে পারে। ঠিক আছে। তো এইগুলো আমাদের আইডিএস নিয়ে আলোচনা। আমরা এখন যাব আইপিএস এ। আইডিএস এর ক্ষেত্রে যেটা হয়েছিল, আইডিএস এবং আইপিএস কিন্তু অনেকটা
সেম ক্যাটাগরির বা কাছাকাছি কনসেপ্ট, যে আপনার ডাটা যেটা আসছে সেটা এর ভিতর দিয়ে পাস হবে। কিন্তু আইপিএস এর ক্ষেত্রে যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে আইডিএস কিন্তু শুধুই ডিটেক্ট করতে পারে। আগের স্লাইডে যেটা দেখলাম, ওর কাজ শুধু ডিটেক্ট করা, ও কিন্তু থামাতে পারবে না। এখন আপনার নেটওয়ার্কে যদি কেউ এরকম ডস অ্যাটাক দেয় বা কোনো পাসওয়ার্ডে অ্যাটাক দেয়, আইডিএস কিন্তু থামাতে পারবে না। কিন্তু আইপিএস যেটা করতে পারে, ও এটা আপনার ডাটাটা দেখে সেটাকে ব্লক করে দিতে পারে। ওই আইপি অ্যাড্রেসটা ধরে ব্লক করে দিল, ওই ম্যালওয়্যারটা সে ডিটেক্ট করে রিমুভের কোনো একটা ফাংশন করলো, ঠিক আছে। এরকম কেস করাটা সম্ভব আইপিএস এর মাধ্যমে। তো কেউ 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 এটা আইডিএস এবং আইপিএস দুইটা আলাদা আলাদা হিসেবে ইউজ করে। এখনকার দিনে অধিকাংশ সফটওয়্যার গুলোই দেখা যায় যে আইডিএস এবং আইপিএস দুইটা একসাথেই থাকে, যে একই সাথে ওই সফটওয়্যারটার কাজ হচ্ছে ডিটেক্ট করা এবং প্রিভেন্ট করা, দুইটা কাজই সে একসাথে করতে পারে। তো আমরা এমনই একটা টুলস এখন দেখব, সেটার নাম হচ্ছে snort.org। এই স্নট টুলসটা খুবই ভালো। আপনাদের এটা ফ্রি কমিউনিটি এডিশন যেমন আছে, তেমনি এটার পেইড অপশনও আছে। এটা একই সাথে আইডিএস এবং আইপিএস দুইটার কাজই সে একসাথে করতে পারে, ঠিক আছে। আপনার কোনো সার্ভারে যদি এটা সেট আপ দেওয়া থাকে, তখন সেটার ইন্ট্রুশন প্রিভেনশনের যে কাজগুলো সেগুলো সে এখানে করতে পারবে, এটা কোনো অসুবিধা হয় না। আর এটা ডাউনলোড বা সেট আপ দেওয়াটাও সহজ। আমি যেটা সেটআপ দিয়েছি সেটা স্নট 2.9 যে ভার্সনটা, ওটা সেটআপ দিয়েছি। আপনি চাইলে তাদের এই কি বলে জিপ করা যে ফাইলটা, এটা ডাউনলোড দিয়ে সেটআপ দিতে পারেন। আর আমি আরো সহজ টেকনিক দেখিয়ে দিচ্ছি যে কিভাবে উবুন্টু সার্ভার যেগুলো আছে বা লিনাক্স সার্ভার আছে সেখানে সহজে এটা সেটআপ দেওয়া যায়। এই যে আমার এক্স উবুন্টু একটা সেটআপ দিয়েছি, আমি মূলত এটাতে এই স্নট আইপিএস যেটা আছে সেটা সেটআপ দিয়েছি। আমার এটা রান হোক, আমি আপনাদের দেখাই যে এই স্নট জিনিসটা কিভাবে সেটআপ দিতে হয়, এটা কিভাবে ফাংশন কাজ করে এবং কেমন দেখতে। আরেকটা বিষয়, এই স্নট যেটা দেখাচ্ছি এটা কিন্তু কমান্ড লাইন বেসড। হ্যাঁ, আপনাদের নেসাস টুলসটা আপনারা দেখেছিলেন। নেসাস টুলসটা কি হয়, সবই গ্রাফিক্যালস। আপনার ওয়েব সার্ভার ওয়েবসাইট দিয়ে সবই চোখের সামনে দেখতে পাচ্ছেন, একটা আউটপুট আসছে। হ্যাঁ, আইডিএস আইপিএস গুলো যেটা আছে এটারও এরকম গ্রাফিক্যাল পাওয়া যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ওগুলো পেইড, আপনার টাকা পয়সা দিয়ে ওগুলোর আপনার নিতে হয়। আর টাকা অ্যামাউন্টটা ওগুলো অনেক অনেক টাকা লেগে যায় আসলে ওগুলো নিতে গেলে। তো স্নটটা ওপেন সোর্স এবং খুবই ভালো, যথেষ্ট আপনার। তো এটা কিভাবে সেটআপ দিতে হয়, আপনার যে সার্ভারটা আছে সেই সার্ভারে গিয়ে আপনি এটা সার্চ দিতে পারেন। যদি উবুন্টুর রিপোজিটরিটা থাকে, আপনি উবুন্টু রিপোজিটরিতে জাস্ট আপনি এপিটি সার্চ দিলেই স্নট জিনিসটা আপনার চলে আসবে। দেখুন আমি অলরেডি ইনস্টল দিয়েছি এটা সেটআপ দিয়ে। এই যে স্নট, এটা আপনার এখানেই শো করছে। এটা আপনি ইনস্টল দিতে গিয়ে একদম ইজি, আপনি সুডো দিয়ে এপিটি ইনস্টল স্নট এটা দিতে পারেন, দিলেই এটা ইনস্টলের কাজ শুরু হয়ে যাবে। তো ইনস্টল দিতে গিয়ে দুইটা জিনিস আপনার কাজে লাগবে। আপনি ইনস্টল দেওয়ার আগে, বেটার হয় ইনস্টল দেওয়ার আগেই আপনি যদি এই জিনিসটা দেখে নেন ইফ কনফিগ দিয়ে, যে আপনার যেই সার্ভারটা আপনি ব্যবহার করছেন বা আপনারা বাসায়ও প্র্যাকটিসের জন্য এটা করতে পারেন, বেটার হয় যে সেটার অ্যাডাপ্টারটা কি। আমার এটা ENP0S3 দেখাচ্ছে, কারো কারো ETH0টা দেখাতে পারে। কালি লিনাক্সে কিন্তু আমাদের এই অ্যাডাপ্টার ETH0 দেখায়, কিন্তু এখানে আমাদের ENP0S3 দেখাচ্ছে। আর আপনার নেটওয়ার্কের রেঞ্জ কত, হ্যাঁ, আপনার এই দুইটা জিনিস আপনাকে দেখে নিতে হবে। হ্যাঁ, মারদুক ইসলাম বলুন। ভাইয়া এটা কি কালি লিনাক্স থেকে ডাউনলোড দেওয়া যাবে না নাকি উবুন্টু থেকে ডাউনলোড দেওয়া লাগবে? উবুন্টু থেকে দিলেই বেটার, কারণ এটা হচ্ছে গিয়ে ডিফেন্সের একটা ব্যবস্থা করছি আমরা। কালি হচ্ছে অ্যাটাক মেশিন, ওটা দিয়ে আমরা অ্যাটাক দিব, ওখানে ডিফেন্সের এইটা করবো না। তো উবুন্টুতে ডাউনলোড দেওয়া নাই, সেটআপ নিতে হবে ভার্চুয়াল বক্সে না? হ্যাঁ, আপনি সেটআপ নিয়ে নিতে পারবেন, অসুবিধা নেই। ওকে। তো এখানে ছিলাম। উবুন্টু কোন ভার্সনটা দিব ভাইয়া? এটা আপনি এই উবুন্টু রিপোজিটরি যেটা এখানে 2.9 দেয়া আছে, আপনি এটাই দিতে পারেন, অসুবিধা নেই।
2.9.7 2.9 না? হ্যাঁ, এটা ব্যবহার করতে হবে। তো এটা সেট আপ করতে গেলে আপনাদের যে দুইটা জিনিস সামনে আসবে, যেটা ভাইয়া বললাম। এটাও কি আইএসও ফাইল ডাউনলোড দেবো? কোনটা? উবুন্টু? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, উবুন্টু আইএসও ডাউনলোড দেন। আচ্ছা ভাইয়া, আমার কিন্তু ভাই যে কালি লিনাক্স আইওএসই দেওয়া, হুম হুম। প্রবলেম হবে? না না, অসুবিধা নেই। তো যেটা বলছিলাম যে স্নট যখন আপনি সেট আপ দিতে যাবেন, তো প্রথমেই আপনাকে মানে এখানে সেট আপের আর কিছু নেই, অটো আপনাকে জিজ্ঞেস করবে যে কোন ইন্টারফেসে এটা লিসেন করবে। হ্যাঁ, তখন আপনার এই যেটা বললাম যে ইফ কনফিগ দিয়ে ইন্টারফেসটা দেখে নেবেন যে আপনার নেটওয়ার্কটা কোন ইন্টারফেস দিয়ে কানেক্ট আছে, সেই ইন্টারফেসের নামটা এখানে লিখে দিতে হবে। আর সেকেন্ড যে জিনিসটা আপনার কাছে চাবে যে আপনার আইপি অ্যাড্রেসের রেঞ্জটা, ওখানে বাই ডিফল্ট ওরা 192 এটা লিখে রাখে আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্য। আপনি এটা কেটে, যেহেতু আমি ভার্চুয়াল বক্সে দেখাইলাম যে আমারটা হচ্ছে 10.02 দিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেসটা রেঞ্জটা দেয়, আপনি যদি এরকম হয় বা আপনার যদি 192 হয়, আপনি সেই রেঞ্জটা এখানে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এই দুইটা দিলেই আমাদের ডাউনলোড এবং সেট আপের কাজটা হয়ে যাচ্ছে। তো সেট আপের কাজটা হওয়ার পরে আমি যেটা করব বা শুরুতে যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে সুডো gedit। এটা হচ্ছে গিয়ে gedit হচ্ছে গিয়ে আমাদের উবুন্টুর টেক্সট এডিটর একটা। হ্যাঁ, কালি লিনাক্সে আমরা একটা মাউস প্যাড দেখেছি, আপনি মাউস প্যাড দিয়েও করতে পারেন। তবে মাউস প্যাড দিয়ে করতে গেলে উবুন্টুতে আবার নতুন করে সেট আপ দিতে হবে, দরকার কি? উবুন্টুতে যেটা ডিফল্ট আছে আমি ওটা দিয়ে রান করি, আপনি চাইলে অন্য কোনো টেক্সট এডিটর দিয়েও রান করতে পারেন। ঠিক আছে, এখানে জাস্ট আমি ওই স্নটের কনফিগারেশন ফাইল যেটা আছে সেটা আমি রান করতে চাচ্ছি। তাহলে আমি দেখতে পাবো যে ভিতরে কনফিগারটা কিভাবে করতে হয় বা কিভাবে দেখা যায়। দেখুন আমার কনফিগারেশন ফাইলটা দেখা যাচ্ছে এখানে। এটা বোঝা খুবই ইজি, বা এখানে অনেক সহজ ভাবে ইংরেজি ভাষাতেই সব উল্লেখ করে রেখেছে যে এখানে 7টা স্টেপে বা 9টা স্টেপে ওরা এই জিনিসগুলো করতে বলে বা করাটা বেটার। তো প্রথমেই নেটওয়ার্ক ভেরিয়েবলস গুলো সেট আপ করতে, এখানে বাই ডিফল্ট আপনার ওই নেটওয়ার্ক রেঞ্জ দিলেই হয়ে যাচ্ছে। এখন যদি আপনার কাছে অন্য কোনো থেকে থাকে, যেমন আপনার ডিএনএস সার্ভার যদি থেকে থাকে সেটার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। যদি আপনার ওয়েব সার্ভার হয়ে থাকে, হ্যাঁ, সেই ওয়েব সার্ভারের অ্যাড্রেস এগুলো দিতে হবে। এইগুলো ম্যানুয়ালি আপনাকে সেট আপ করাটা ভালো। এবং কোন কোন পোর্টে আপনার ওয়েব সার্ভার রান করছে এখানে সবই লেখা আছে, আপনি খালি ওগুলো সিলেক্ট করে দিবেন। এখন আবার এখানে হ্যাশ চিহ্ন লেখা, এই হ্যাশের কাজটা কি? মনে করুন আমার তো এখানে কোনো ওয়েব সার্ভার রানিং নেই, যদি ওয়েব সার্ভার রান করতো তখন আমি এই হ্যাশটা কেটে দিতাম, দিলে এই লাইনটা এনাবল হয়ে গিয়েছে। আমি যেটা এখানে যেটা যে রুলসটা ওরা ফলো করে, রুলসটা মানে প্রসিডিউরটা, এটা হচ্ছে কি একটা এটাকে বলা হয় রুলস, নট এ রুলস। রুলস জিনিসটা কেমন, একটা এক্সাম্পল দিয়ে যে বোঝাই যে আমরা ছোটবেলায় যখন স্কুলে যেতাম, স্কুলে যেতে গেলে স্কুলে গেট দিয়ে প্রবেশের সময় কতগুলো নিয়ম আমাদের পালন করতে হতো। যেমন আমাদের সবার কি স্কুলের নিজস্ব যে ড্রেস কোড আছে, সেই ড্রেস কোড থাকতে হবে। স্কুলের আইডি কার্ড যেটা আমরা বলি, সেই আইডি কার্ডটা আমার থাকতে হবে। আর কখনো কখনো স্কুলে এটাও চেক করা হতো যে আমি স্কুলের নির্ধারিত যে শু বা জুতা যেটা আছে সেটা আমি পরে এসেছি কিনা, সেটাও কি আমাকে চেক করা হতো। তো এই আইডিএসটা বা এই আইপিএস যেটা আছে আমাদের স্নট, এটাতেও সেম ভাবে রুলস ফলো করে প্রতি লাইন বাই লাইন আকারে কিছু নির্দিষ্ট সিমটম, তোমার আইডি কার্ড আছে কিনা, নেটওয়ার্ক প্যাকেট আসবে কিনা, সেই রুলস আকারে কাজ করে থাকে। সেগুলোই যে এরকম একটা একটা লাইন আকারে এখানে লেখা থাকছে। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে এরকম রুলস গুলো এনাবল করতে হলে এখানে আপনার লিস্ট যেটা আছে, কোনো সার্ভার যদি আপনার থেকে থাকে সেই লিস্টটা এখানে এনাবল করতে হবে। করে দিলে ওই রুলস গুলো, এটা রিলেটেড যে রুলস গুলো আছে, মনে করুন এফটিপি সার্ভারের যে জন্য, আইপিএস এর জন্য এফটিপি সার্ভারে কোনো হ্যাকিং এর চেষ্টা করা হলে সেটা ডিটেক্ট করার যে রুলস গুলো আছে সেটা এনাবল হয়ে যাবে আমি যদি এখানে হ্যাশটা কেটে দেই। ঠিক আছে, আর এখানে যে জিনিসটা আপনাদের আপাতত লাগবে সেটা হচ্ছে গিয়ে এই 500 লাইনের নাম্বারের দিকে এই যে 7 নম্বর যেটা কাস্টমাইজ ইউর রুল সেট, এই জায়গাটা হচ্ছে কি আপনার বিভিন্ন রুলস এখানে দেয়া আছে। যেমন মনে করুন এই যে ডিডস এর রুলস, যদি আপনার কখনো ডিডস অ্যাটাক দেওয়া হয় আপনার সার্ভারে, সেটা সে কিভাবে প্রিভেন্ট করবে তার জন্য নির্ধারিত কিছু গাইডলাইন দেয়া আছে, ওর ভিতরই এটা সেট আপ দেয়া আছে। ঠিক আছে, তো আপনার যদি কোনোটা প্রয়োজন পড়ে, যেমন ডিডস এর আমার এটা এখানে এনাবল করা, আমি যদি চাই যে না আমার ডিডস প্রিভেন্টের দরকার নেই, অন্য সবকিছু প্রিভেন্ট আমি হ্যাশটা এখানে এনাবল করে দেবো, দিলেই কি ডিডস এর কাজটা করবে না। আমি হ্যাশটা এখানে কেটে দিয়েছি,
এখন দেখুন ডিডস এর রুলসটা কেউ ডিডস এর চেষ্টা করা হলে সেটা সেখানে ডিটেক্ট করতে পারবে, সেটা আটকে দিতে পারবে। ঠিক আছে, তো এরকম অসংখ্য রুলস এখানে পাওয়া যায়। তো এই রুলস গুলো আমি যে বারবার রুলস রুলস বলতেছি, এগুলো আমি কোথায় পাবো বা কিভাবে আনবো, তো সেটাই আমি আপনাদের দেখাই। এই যে স্নটের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা, হ্যাঁ রফিকুল ভাই, আমরা যদি এনাবল সব করতে চাই, আমাদের অযথা ওটা এনাবল না করাটাই বেটার। ঠিক আছে, যতটুকু আমাদের প্রয়োজন সেগুলো বুঝে এনাবল করাটা ভালো। না হলে, কারণ এটা আপনার সার্ভারে কন্টিনিউয়াস মনিটর করবে, তো একসাথে অপ্রয়োজনীয় সার্ভিস গুলো দিলে দেখা যাবে আপনার লগ ফাইল যেটা আছে, কারণ আপনার প্রতি আইপি অ্যাড্রেসে সব তথ্যই কি এখানে ক্যাপচার করবে, প্রতি আইপি অ্যাড্রেসে কি কি রিকোয়েস্ট আসতেছে, কি তথ্য আমার কম্পিউটার থেকে যাচ্ছে। হ্যাঁ, তো সবগুলো যদি আপনার এরকম মনিটর হতে থাকে, অপ্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার ফাইলটা পূর্ণ হয়ে থাকবে, আপনি হ্যাকিং এর ঘটনা ঘটলে সেটা হয়তো অলসতা করে খুঁজে বের করার হবে না। ঠিক আছে, যার কারণে যতটুকু প্রয়োজন যে সার্ভিস গুলো আছে শুধু সেই রিলেটেড গুলো আমাদের এনাবল থাকলেই হচ্ছে। তো যেটা বললাম যে রুলস একটা দেখালে ভালো হতো মনে হয়। হ্যাঁ আমি দেখাচ্ছি সেই রুলস গুলো আমি কিভাবে কোথায় পাবো। এই রুলস এর যেটা বললাম যে এটা এই স্নটের ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন আছে। ফ্রি ভার্সনটা কি, এই যে এই রুলস যেটা বা এই ফাইলটা রুলস এর ভিতরে কিভাবে লেখা থাকে ওটাও দেখাচ্ছি। ডাউনলোডটা আগে দেখাই। যেহেতু আমরা 2.9 ডাউনলোড করেছি বা উবুন্টুতে বাই ডিফল্ট 2.9ই ডাউনলোড হয় ওদের রেপোজিটরিতে, আপনি এটা ডাউনলোড দিবেন। ঠিক আছে, কমিউনিটি রুলস ডট আপনার উবুন্টু থেকে দিবেন। ঠিক আছে, আমি তো উইন্ডোজে যেহেতু অলরেডি অন করা, তাই এখান থেকেই দেখাই দিলাম। আপনি এটা ডাউনলোড দেওয়ার পরে যে এই ফাইল যেটা আমাদের কনফিগারেশন ফাইল, এখানে কিন্তু রুলস এর নাম লেখা, কিন্তু এর ভিতরে কি হবে এইটার ফাইল কিন্তু নাই, ওটাই আমরা ডাউনলোড করব। আমরা যেটা ডাউনলোড করছি ওটা কিন্তু কমিউনিটি ফাইল। ঠিক আছে, কমিউনিটি রুলস আর পেইড রুলস এর তফাৎ কি, যে এই রুলস গুলো ফ্রিতে মানুষকে দিচ্ছে। যে তুমি আইপিএস দিবা, তোমার আইপিএস এ এই পদ্ধতি অ্যাপ্লাই করবে, এগুলো ফ্রিতেই দেওয়া যাচ্ছে। কিন্তু যদি নতুন বা কমপ্লেক্স টাইপের কোনো হ্যাকিং আপনি আটকাতে চান, সেক্ষেত্রে তাদের পেইড রুলস যেগুলো আছে, পেইড ফাইল, সেটা কিনে নেওয়াটা বেটার। সেখানে আরো অ্যাডভান্স কিছু টেকনিক অ্যাপ্লাই করে থাকে। নতুন নতুন হ্যাকিং এর ঘটনা আসলেই আপনার সার্ভার যাতে সেটা ডিটেক্ট করে থামাতে পারে, সে একটা বিষয় আর কি। বুঝে নিত যে টাকা দিলে একরকম সার্ভিস আর ফ্রিতে আরেক রকম সার্ভিস। তবে আমাদের বেসিক কাজটাজের জন্য বা নর্মাল একটা প্রিভেনশনের জন্য আমাদের কমিউনিটি রুলস যেটা আছে, যে ফাইলটা আমি ডাউনলোড করে দেখালাম আপনাদের, ওইটাই এনাফ। তো আমাদের স্নট ডাউনলোড হয়েছে, এখন আমরা রুলস এর ফাইলটা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। যদি আমি আমাদের ফাইল সিস্টেমে যাই, এই যে ডাউনলোড, দেখুন এখানে আমার জিপ ফাইলটা রয়ে গেছে। ঠিক আছে, আমি এই যে কমেন্টের রুলস যেটা, এটা আনজিপ করতে হবে। এটা আনজিপ করলেই সেটআপ হয়ে যাবে। এখানে আর সেটআপের কিছু নেই। এখানে এটা আনজিপ করা কমান্ডটা কি, আনজিপ করা কমান্ড হচ্ছে গিয়ে হ্যাঁ আমি যেটা বলছিলাম যে আনজিপ করব। আমার স্নট সেটআপ হয়ে গেছে। এখন এই যে ডাউনলোড যেটা করলাম, সেটা আনজিপ করার কমান্ড করতে হলে আমাকে আগে ওই ফোল্ডারটাতে যাওয়াটা ভালো। এখানে গিয়ে আমি টার্মিনালটা অন করে যেহেতু আমার ফাইলটা এখানে রয়ে গিয়েছে, তো এইখানে যদি আমি এই কমান্ডটা দেই, সুডো দেখুন কমান্ডটা কি বলছে, যে এখানে আমি এই কমিউনিটি রুলস যেটা ডাউনলোড করেছি সেটা আনজিপ করব, এবং এটা কোন ফাইলে যাবে, স্নটের রুলস নামে যে ফোল্ডারটা আছে সেখানে গিয়ে এটা আনজিপ হবে। আনজিপ হলে কি হচ্ছে, ওই রুলস এর যে ফাইলগুলো আছে সেটা স্নটের কনফিগারেশন ফাইলে কপি হয়ে যাচ্ছে একবার। ঠিক আছে, এটা রান করলেই এনাফ। আমি আপনাদের ড্রাইভে এই কমান্ড গুলো আলাদা করে লিখে আপলোড দিতে অসুবিধা নেই, মুখস্থ রাখারও দরকার নেই। তবে ওই ফাইলটা নিজের কাছে সংগ্রহে রাখবেন। ঠিক আছে, কারণ এগুলো বড় বড় কমান্ড, তো আপনার সবগুলো মনে রাখা কষ্ট হয়ে যাবে। তো এটা গেল আমাদের রুলস এর কাজ। এখন এই রুলস গুলো কি বা কিভাবে কাজ করে এখন সেটা আমরা দেখব। সেটা দেখার কমান্ড কি, ও তার আগে আরেকটা জিনিস আমাদের না, আমি আগে রুলস গুলোই দেখে আসি। যদি আমি এখান থেকে একটা
ইটিসি স্নট, ইটিসির ভিতরে আমার স্নটটা সেট আপ হয়েছে এবং সেটার ভিতরে রুলস নামের একটা ডিরেক্টরি আছে। সেখানে গেলে আপনি দেখতে পাবেন বিভিন্ন রুলস এর ফাইল এখানে দেয়া আছে। আমি যদি এখানে ডিডস এর রুলসটা দেখি যে এটা কেমন বা কিভাবে লেখা থাকে, sudo gedit ডিডস স্ল্যাশ রুলস, মাই মিস্টেক, একটা সমস্যা হতো, সেটা হচ্ছে গিয়ে আমরা তো ডেস্কটপ ডিরেক্টরিতে আছি, হ্যাঁ, ওখান থেকে তো সরাসরি এটা পড়তে পারবো না, আমার জন্য পুরো পাঁচটা এর জন্য এখানে মেনশন করে দিতে হবে ডিডস ডট রুলস। ঠিক আছে, এটা দিলে আমি ফাইলটা পড়তে পারবো। এটা এলএস কমান্ডটা কেটে দিই, দিয়ে আমি gedit, দেখুন এই যে আমার এখানে ফাইলটা শো করছে যে এই আমি যে বারবার রুলস বলছি, এই যে নিয়ম কানুনটা এটা কিভাবে লেখা থাকে স্নটের ভিতরে, স্নটের নিজস্ব একটা সিনট্যাক্স ব্যবহার করে এই জিনিসগুলো লেখা থাকে। যেমন এই যে প্রথমে দেখুন আপনার এগুলো তো উপরে কিছু বর্ণনা দেয়া, এখানে হচ্ছে রুলস এর লাইনগুলো লেখা। রুলসটা প্রোগ্রামিং এর মতো কোনো লাইন না, তবে কিছু লজিক্যাল, মানে অনেকটা শেল প্রোগ্রামিং শেল স্ক্রিপ্টিং এর মতো করে কিছু লাইন লেখা। যাই হোক, এখানে কি বলছে যে আইসিএমপি রিকোয়েস্ট যদি আসে এক্সটার্নাল নেট থেকে, আপনার হোম নেটওয়ার্ক যেটা সেখানে যদি আসে এবং আইসিএমপির আইডি টাইপ কন্টেন্ট এগুলো আসলে সে একটা কি অ্যালার্ট এখানে জেনারেট করবে। শুধু এই ডিডসটা ঠেকানোর জন্যই দেখুন আইসিএমপি রিকোয়েস্ট, ইউডিপি রিকোয়েস্ট, টিসিপি রিকোয়েস্ট, হ্যাঁ, এরকম বিভিন্ন রিকোয়েস্ট আসলে সেটা কিভাবে সে অ্যানালাইসিস করবে, কোন পোর্ট দিয়ে কত সার্ভিস আসছে, এগুলো সবই কি বিশাল একটা রুলস এর লিস্ট এখানে করা আছে। তো আপনাদের আপাতত বেসিক লেভেলে, যেহেতু আমরা ইথিক্যাল হ্যাকিং এর ফেজে আছি, নেটওয়ার্ক ডিফেন্স ফেজে নাই, তো আমাদের এটা খুব বেশি ডিপে যাওয়া প্রয়োজন পড়বে না, বা ফ্রিল্যান্সিং এর জন্য এগুলোর ডিপে যাওয়া আপনার প্রয়োজন পড়বে না। যদি একান্তই কেউ এই ডিফেন্সটা নিয়ে কাজ করতে চান, তাদের জন্য বেটার অপশন হচ্ছে গিয়ে এই যে রুলস যেগুলো, এই ডকুমেন্টেশন যেটা আছে স্নটের অফিসিয়াল ডকুমেন্টেশন, সেখানেই স্নটের অফিসিয়াল গাইড গুলো, ইউজার ম্যানুয়াল গুলো সব দেয়া আছে। ঠিক আছে, যদি আপনার একান্তই মনে হয় যে আপনি এই রুলস নিজে একটা লিখবেন, আপনি নতুন একটা র্যানসমওয়্যার অ্যাটাক হচ্ছে সেটা আপনি নিজে প্রিভেন্টের জন্য একটা নতুন তরিকা একটা বের করতে চাচ্ছেন, বা আপনার কমিউনিটি রুলস দিয়ে হচ্ছে না, ফ্রি রুলস দিয়ে হচ্ছে না, আপনার নেটওয়ার্ক ডিভাইসে নতুন নতুন অ্যাটাক হচ্ছে, আপনি নিজের মতো একটা রুলস এরকম তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে তাদের অফিসিয়াল ডকুমেন্টেশন ঘেটে আপনি কাজ করে নিতে পারেন। আর তেমন প্রয়োজন পড়ে না আমাদের, যতটুকু কাজের জন্য কমিউনিটি রুলস গুলোই অনেক ভালো বা এনাফ। ঠিক আছে, আপনি চাইলে অন্যান্য রুলস এর যে ফাইল গুলো আছে সেগুলো পড়তে পারেন, যেমন এসকিউএল ঠেকানোর জন্য বা ভাইরাসের রুলস গুলো হলে বা আপনার ওয়েব সার্ভারে অ্যাটাক হলে সেটা কিভাবে থামাবে সেটা রুলস এরও কি আলাদা আলাদা ফাইল আছে। কমিউনিটি রুলসও কি দেখুন অনেক রকম রুলস এখানে দেয়া আছে কমিউনিটি রুলস হলেও। তো আমাদের কি কি দেখলাম যে স্নট কিভাবে সেট আপ দিতে হয়, এরপরে দেখলাম যে স্নটের এই রুলস এর ফাইলটা কিভাবে সেট আপ দিতে হয়। তো শুধু এই রুলস এর ফাইল সেট আপ দিলে আমাদের এনাফ না, আমাদের আরেকটা জিনিস করতে হয়, সেটার নাম হচ্ছে কি প্রমিসকাস মোড। প্রমিসকাস মোড জিনিসটা কি, আমি এটা এখানে দেখানোর জন্য লিখলাম যে প্রমিসকাস মোড জিনিসটা হচ্ছে গিয়ে এমনিতে এই যে আমার এই উবুন্টু সার্ভার যেটা আছে বা উবুন্টু যে আইএসও যেটা আছে, এইখানে যদি কোনো রিকোয়েস্ট পাঠানো হয়, কোনো রিকোয়েস্ট পাঠানো হয়, শুধু সেইটা সে ক্যাপচার করতে পারবে। আর প্রমিসকাস মোড যেটা আছে ওটা যদি দিয়ে দিই, তাহলে ওই যে ইএনপি 0x3টা বলেছিলাম না, ওই ইন্টারফেস দিয়ে বা এই ভার্চুয়াল বক্সে, আমি যেহেতু ভার্চুয়াল বক্সে আছি, আপনাদের নেটওয়ার্কে হলে সেই নেটওয়ার্ক ইন্টারফেস দিয়ে যত ডাটা আদান প্রদান হচ্ছে সবগুলো কি সে এখানে ক্যাপচার করতে পারবে। আমাদের উদ্দেশ্য তো সেটা যে আমার পুরো নেটওয়ার্কের যেখানে যত ডাটা আদান প্রদান হচ্ছে আমার আইপিএস কি করবে, সবগুলো অ্যানালাইসিস করে সেগুলো একটা একটা ডিফেন্স ওখানে দিবে। ঠিক আছে, তো এর জন্য আমাকে প্রমিসকাস মোড যেটা আছে সেটাকে ইনাবল করে নিতে হয়। সেটার কমান্ড কি আমাদের, যে কমান্ড গুলো আমি আলাদা লিখেই রেখেছি, বা টাইপ করতে গেলে ক্লাসে অনেক সময় চলে যাবে। তো এখানে দেখুন যে আমার এখানে এইটা উল্লেখ করে জাস্ট এখানে আপনার সেটের এই জায়গায় ইএনপি 0x3 জায়গায় এটা আপনার নিজস্ব নেটওয়ার্ক অ্যাডাপ্টার যেটা সেটার নাম লিখে দিবেন। আমার যেহেতু এখানে ইএনপি 0x3, ওটা দিলেই আপনার প্রমিসকাস মোড কি অন হয়ে যাবে। আমি এটা দিই, আমার এটা অন হয়ে গিয়েছে। এখন যত ডাটা এদিক দিয়ে যাবে সেটা আমি এখানে ক্যাপচার করতে পারবো। আর আরেকটা জিনিস আমার এখানে কাজে লাগবে, সেটা কি ভার্চুয়াল বক্সের সেটিংসে আমার আরেকটা এনাবল করতে হবে। এই ভার্চুয়াল বক্সে যেহেতু রান করছি, এটা এই যে উবুন্টুর এটা সেটিংসে যাবেন,
গিয়ে এটা নেটওয়ার্ক সেকশন যেটা, এটার অ্যাডভান্স যে পোর্শনটা আছে ওটা সিলেক্ট করবেন। দিয়ে এই দেখুন এখানে প্রমিসকাস মোড নর্মালি আপনার কিন্তু ডিনাই দেখাবে, ঠিক আছে, আপনি যখন অন করবেন। তো আপনি এটা কি করবেন, অ্যালাউ অল এটা করে দিবেন। তাহলে কি হচ্ছে, এই আপনার লোকাল নেটওয়ার্কে, ভার্চুয়াল বক্সের লোকাল নেটওয়ার্কে যত ডাটা আদান প্রদান হচ্ছে সেগুলো সবই কি সেখানে ক্যাপচার করতে পারবে। তো আমি এখন আমার কালি লিনাক্সটা রান করি, এটা দিয়ে আমি একটা অ্যাটাকের চেষ্টা করব। ভাই উবান্টুটা কিভাবে সেটআপ দিব, এটা কি সেম কালি যেভাবে দিছি সেইভাবে দিব? হ্যাঁ, উবুন্টুর সেটআপে হচ্ছে কি আপনার ইউটিউব ভিডিও দেখে নিলে বেটার। যদি আপনারা কালিতে তো আমাদের রেডিমেড ছিল, আমাদের জাস্ট ভিবক্সটা ইম্পোর্ট দিলেই চলে আসছিল। উবুন্টুর আবার ওরকম পাওয়া যায় না, আইএসও ফাইল থেকে সেটআপ দিতে হয়, ঠিক আছে। ইজি, আপনি জাস্ট আপনাদের তো টেইলস ওএস দিয়ে আমি দেখিয়েছিলাম কিভাবে সেটআপ দিতে হয়। ও ওই আচ্ছা, ওইভাবে বুঝতে হ্যাঁ, পারছি। ওইভাবে সেটআপটা দিয়ে নেবেন। আচ্ছা। তো আমার কালি লিনাক্সটা এখানে রান করেছি। আর ওদিকে আমার যেটা লাগবে, এই আমার উবুন্টু, এটাতে আমি কি করব, ওই স্নট যেটা আছে এটাকে রান করে দিতে হবে। আপনারা জানেন যে সার্ভার কম্পিউটার গুলো সাধারণত এই একটা নাই কি রানিং থাকে এবং চলতে থাকে। তো আমাদের এই স্নট যেটা, এটাও কি আপনার এই ক্যাপচারের জন্য সবসময় এটা রান থাকতে হবে, ঠিক আছে। আপনি যতক্ষণ এটা রান থাকবে ততক্ষণ সে তথ্য ক্যাপচার করা শুরু করবে। এই কমান্ডের এখানে জাস্ট আপনার এই 10.0.24 যেটা, ওখানে আপনার আইপি অ্যাড্রেসের রেঞ্জ যেটা আছে ওটা লিখে দিবেন, ঠিক আছে। আমার যেহেতু এখানে 10.0 সিরিজের, তো আমি এটা লিখে দেওয়াতে এই নেটওয়ার্ক ব্লকের ভিতরে যত ডাটা আদান প্রদান হচ্ছে সেগুলো সে কি ক্যাপচার করতে থাকবে। তো আমি দিয়েছি, দেখুন এই যে আমার এটা কাজ করা শুরু করছে। আমি বলেছিলাম যে এটা আমাদের কমান্ড লাইন টুলস, এটা গ্রাফিক্যাল এরকম ইন্টারফেস নেই। তো আমার এই কাজটা এখানে হতে থাকুক। আমি কি করব, আমার কালি লিনাক্স যেটা আছে ওটা দিয়ে এখানে একটা ডস অ্যাটাকের চেষ্টা করব, ঠিক আছে। তার আগে দেখে আসি ওটার আইপি অ্যাড্রেস কি ছিল। উবুন্টুর আইপি অ্যাড্রেসটা, আমাদের টার্গেট আইপি অ্যাড্রেস হচ্ছে গিয়ে 6, ঠিক আছে। আমি 6 নাম্বার আইপি অ্যাড্রেস, 6 হচ্ছে কি আমার উবুন্টুর আইপি অ্যাড্রেস, ঠিক আছে। আমি এবার আমার কালি লিনাক্সে যাই, কালি লিনাক্সের টার্মিনালটা অন করি, সুডো hping3 আমাদের nmap এর মতো একটা টুলস। এটা আমাদের সিন ফ্লো ডস অ্যাটাকের মতো কাজ এটা করতে পারে। আমি কমান্ডটা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের এই এস ফ্ল্যাগ সুইচটা দিয়ে বুঝিয়ে দিলাম যে এটা সিন প্যাকেট যেটা আছে টিসিপির ওটা সেন্ড করবে, এবং ফ্লাড বলে দিয়াতে হচ্ছে কি মানে একটানা সে এখানে সেন্ড করতে থাকবে। এই স্পিং টুলসটা এই টিসিপি প্যাকেটটাই একটানা সে সেন্ড করতে থাকবে। কোথায় সেন্ড করবে, 10.0.2.6 এটা আমাদের টার্গেট, ওই উবুন্টু সার্ভার, ওটাতে সে এটা রান করবে। আমি এটা দিই, আমার পাসওয়ার্ডটা দিই। দেখুন এই যে ফ্লাড মোড, কোনো রিপ্লাই এখানে শো করবে না, কিন্তু সে কিন্তু ডাটা এখানে সেন্ড করছে। আমি এবার আমাদের এই যে উবুন্টু সার্ভারটাতে ফেরত যাই। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ওই আমার ওই টার্গেটটা থেকে আমি ওটাকে বন্ধ করে আসি, না হলে এটা থামবে না। এই যে দেখুন আমার একটা ডস অ্যাটাকের আমি চেষ্টা করলাম, এখানে ডসটা এই আমার আইপিএস কি এটা সব ডিটেক্ট করতে পেরেছে, ডিটেক্ট করে আমাকে শো করছে। এবং এই রেজাল্টটা দেখুন, রেজাল্টে যে ব্যাড ট্রাফিক আসছে টিসিপি পোর্ট 0-তে আসছে। আমি যদি আরো উপরে উঠি দেখি আইপি অ্যাড্রেস রিলেটেড এটা শো করে কিনা। এটা তো এই যে দেখুন এই লাইনে এই যে শো করছে 10.0.2.6 এটাতে আসছে না, এটা থেকে 10.0.2.4 যেটা এটা একটা রেসপন্স যাচ্ছে। এবং এই যে এই পরেরটা দেখুন এই মাঝখানের যেটা, এইটাতে দেখাচ্ছে যে কোন আইপি অ্যাড্রেস থেকে কত নাম্বার পোর্ট ব্যবহার করে আপনার এই উবুন্টু সার্ভার যেটা 10.0.2.6 এটাতে এরকম রিকোয়েস্ট আসছিল, সেই আইপি অ্যাড্রেসটাও কি সেখানে ডিটেক্ট করে দেখাতে পারছে, ঠিক আছে। আমরা এনম্যাপ স্ক্যান দিলে এখানে হোস্ট অ্যাপ দেখায়, কিন্তু সব ফিল্টার দেখাবে। তো আমরা ডিফেন্সের
এই স্নট নিয়ে বেশ আলোচনা করলাম। আপনারাও একটু বাসায় প্র্যাকটিস করতে পারেন, এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারেন। এগুলো সাধারণত ওই বড় বড় এন্টারপ্রাইজের সার্ভার কম্পিউটার যেগুলো আছে ওখানে ইউজ করা হয়ে থাকে। আপনি এটা ক্লোজ করবেন কিভাবে? এখানে জাস্ট কন্ট্রোল C দিলেই একটু সময় নেবে, নিয়ে এটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে। সাধারণত সার্ভার কম্পিউটার গুলো অনেক মেমোরি বা অনেক কিছু থাকে, তো অনেক ক্যাপাসিটি থাকে, ওখানে একটানা রান করলেও কোনো অসুবিধা পড়ে না। আমার এটা ক্লোজ হতে থাকুক, আমরা ততক্ষণ আমাদের আলোচনায় ফেরত আসি। আমরা যেখানে ছিলাম, আমরা তো মাত্র দুইটা টেকনিক দেখলাম, IDS আর IPS, এবং এরপর যেটা বলেছিলাম যে ফায়ারওয়াল জিনিসটা আমরা দেখবো। ফায়ারওয়ালটাও কি ডিফেন্সের আরো একটা টেকনিক। কখনো কখনো হয় কি যে শুধুই IDS IPS এনাফ না, ফায়ারওয়ালটাও আমাদের কাজে লাগে। ফায়ারওয়ালটা কি করে? ওই ডাটা প্যাকেট যেটা আসছে সেটাকে সে অ্যানালাইজ করে যে এই ডাটা প্যাকেটটা এখানে প্রবেশ করতে দিব কি দিব না। ঠিক আছে, ও আগে একটা ফিল্টার করে, দেন IDS IPS যারা আছে ওদের কাছে ডাটা প্যাকেটটা যায়। ও হচ্ছে গিয়ে প্রাইমারি একটা দেয়াল মতো। তো এই ফায়ারওয়াল জিনিসটা হার্ডওয়্যার টাইপেরও হয়, সফটওয়্যার টাইপেরও হয়। হার্ডওয়্যার টাইপ যেটা ওই আপনার বাসায় রাউটার যেরকম ব্যবহার করছেন বা সুইচ যেরকম ব্যবহার করেন অফিসে, ওইরকম সুইচ আকারেও ফায়ারওয়াল পাওয়া যায়। আবার কখনো কখনো ওই সিসকোর আছে, মাইক্রোটিকের আছে, যে ওই সুইচের ভিতরেই ফায়ারওয়ালটা কনফিগার, মানে সেটা ইনস্টল করাই থাকে, আপনাকে নিজে ওটা কনফিগার করে নিতে হয়। দুই টাইপের। আমরা সফটওয়্যার ফায়ারওয়াল যেটা আছে ওটা নিয়ে আলোচনা করি, বা ফায়ারওয়ালের মেকানিজমটা নিয়ে আলোচনা যদি করতে যাই, যে এই ফায়ারওয়ালের কয়েক রকমের পাওয়া যায় মেকানিজমের ক্ষেত্রে। যে কোনো কোনোটা শুধু প্যাকেট ফিল্টার করে, কোনো কোনোটা আবার অ্যাপ্লিকেশন ফিল্টার করে। প্যাকেট ফিল্টার জিনিসটা কেমন, বা ফায়ারওয়ালটা কিভাবে কাজ করে বেসিক লেভেলে, যদি এই ডায়াগ্রামে দেখুন যে আমার হোম কম্পিউটার যেটা আছে, এটা থেকে যদি আমি মনে করি CNN.com, এখানে একটা ওয়েব রিকোয়েস্ট পাঠাচ্ছি। ঠিক আছে, আমার এটা ফায়ারওয়াল যখন যাচ্ছে, ফায়ারওয়াল চেক করছে যে হ্যাঁ, এটা আমার অভ্যন্তরীণ নেটওয়ার্ক থেকে একটা অন্য একটা আইপি অ্যাড্রেসে রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, এটাকে পাস করতে দাও। ঠিক আছে, এটা ইন্টারনেটে ঠিকই CNN.com এ পাস করেছে, এবং যখন ওখান থেকে একটা রেসপন্স আসছে, ফায়ারওয়াল ও আগেও মনে রেখেছিল, এবং যখন রেসপন্সটা আসছে সেটা অ্যানালাইসিস করে দেখছে যে হ্যাঁ, এই প্যাকেটটা CNN.com থেকে এসেছে এবং এটা আমার হোম কম্পিউটারের জন্য আহ পাঠানো হয়েছে, সে এটাকে প্রবেশ করতে দিবে। এখন এখন কোন একজন হ্যাকার বা আপনি সিকিউরিটি টেস্ট করতে গিয়ে আমরা এনম্যাপ স্ক্যান দিলেন, ইউডিপি স্ক্যানে দিলেন, ইউডিপি প্যাকেট পাঠাচ্ছেন। এখন ফায়ারওয়ালের এখানেও এই স্নটের মতো বিভিন্ন রুলস তৈরি করা যায়। কিছু কিছু ফায়ারওয়াল আছে আগে থেকে রুলস সেটআপ দেওয়া আছে, সেটা সহ আপনি খালি ইনস্টল দিবেন, আর কোনো কাজ নেই। তো ফায়ারওয়ালে আসলে সে তখন এরকম চেক করছে যে না, আমার তো এটা হোম নেটওয়ার্ক। আমাদের উইন্ডোজ যারা ব্যবহার করছে, উইন্ডোজের লাইসেন্স এডিশন, তার সাথে কিন্তু উইন্ডোজ একটা ফায়ারওয়ালও দিয়ে দেয়। উইন্ডোজ XP তে পাবেন, উইন্ডোজ 7 এ পাবেন, উইন্ডোজ 10 এও এটা অ্যাভেলেবল আছে, উইন্ডোজের একটা নিজস্ব ফায়ারওয়াল। তো মনে করুন এরকম একটা হ্যাকার ইউডিপি স্ক্যান দিচ্ছে, কিন্তু ফায়ারওয়াল তো জানে, বা তাকে আগেই এটা শিখিয়ে দেওয়া হয়েছে যে না, আমার এখানে ইউডিপি কোনো সার্ভিসই নাই। হ্যাঁ, বা ইউডিপি তে কোনো স্ক্যান দিতে আসলেও নির্দিষ্ট একটা আইপি অ্যাড্রেস ছাড়া অন্য যত আইপি অ্যাড্রেস থেকে রিকোয়েস্ট আসবে সবগুলো কি তুমি ঢুকতে দিবা না। তো ফায়ারওয়ালও সেম কাজটা করে। হ্যাকার মনে করুন নেদারল্যান্ডের একটা আইপি অ্যাড্রেস ব্যবহার করে রিকোয়েস্ট দিল, ফায়ারওয়াল এটা চেক করে, প্যাকেটটা চেক করে ওটাকে কি ড্রপ করে দেয়। তো এই প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল যেটা, এটার আবার একটু লিমিটেশন দেখা যায়, যে এটা মনে করুন পোর্ট 445 যেটা, ওটা দিয়ে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, ইউডিপি প্যাকেট প্রবেশ করতে দিচ্ছে না। কিন্তু এখানে CNN থেকে ওয়েবের যে রিকোয়েস্ট যাচ্ছে পোর্ট 80 দিয়ে, ওটা আবার ঠিকই প্রবেশ করতে দিচ্ছে, কারণ ওর কাজই শুধু প্যাকেট নিয়ে আলোচনা করা, ওর ভিতরে কি আছে তা দেখে না। তো হ্যাকার তখন এই কখনো কখনো এই কাজটা করতে পারে, যে সেও পোর্ট 445 বা ইউডিপি পোর্টে যাওয়ার দরকার নাই, আমি পোর্ট 80 দিয়ে সরাসরি ওয়েব রিকোয়েস্ট পাঠাইতে থাকি, যে আমি একটা ওয়েবসাইট, তুমি এরকম ব্রাউজ করতে চাইছিলে, আমি একটা তথ্য পাঠাচ্ছি। তখন এই প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল গুলো একটু বোকা হয়ে যায়, তখন সেটাকে প্রবেশ করে দিতে পারে, এবং এই প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল থাকলে সেটাকে তখন হ্যাক করা যায়, কারণ ও শুধু প্যাকেট দেখে যে প্যাকেটের ডেস্টিনেশন রিচ বা এগুলো ঠিক আছে কিনা। তো এই সমস্যা দূর করার জন্য বা মডার্ন টাইমে এখন অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল গুলো ব্যবহার করা হয়ে থাকে অ্যাপ্লিকেশন লেভেলে। এটা কি করে, শুধুই আপনার ওই প্যাকেটের এটা অ্যানালাইসিস করবে না যে প্যাকেটটা কি পোর্ট 80 তে যাচ্ছে না 445 এ যাচ্ছে, এটা অ্যানালাইসিস করবে না, ও ভিতরে কি আছে এটা পর্যন্ত অ্যানালাইসিস করে। আমরা নেটওয়ার্ক প্যাকেটে দেখেছিলাম যে এটা কি থাকে, একটা হেডার সেকশন থাকে, একটা পেলোড সেকশন থাকে, এবং পেলোডে কি থাকে, আপনি এই যে ওয়েব রিকোয়েস্ট পাঠাচ্ছেন বা নেট এনম্যাপ দিয়ে স্ক্যান দিচ্ছেন, সেই সিন স্ক্যান দিচ্ছেন, সিন প্যাকেট যাচ্ছে, এই প্যাকেট গুলো পেলোড সেকশনে থাকছে। এই ফায়ারওয়ালে যখন আসে, ও তখন প্যাকেটের ভিতরে কি কি কন্টেন্ট আছে এগুলো অ্যানালাইসিস করে।
যদি হ্যাকিং এর কোনো কমান্ড হয়, পিএইচপি সার্ভার আছে, এখন পিএইচপিরই আপনি একটা দিয়েছেন, ওয়েব রিকোয়েস্ট পাঠিয়েছেন, কিন্তু ভিতরে পিএইচপির ম্যালিশিয়াস কোনো কোড লেখা, এমন কোড লেখা যেটা কি পাসওয়ার্ড নষ্ট বাইপাস করে দিতে পারে, বা ভিতরে ডাটাবেজের এসকিউএল ইনজেকশন টাইপের হতে পারে, ডাটাবেজের তথ্য বের করে দিতে পারে। এগুলো অ্যানালাইসিস করে ও যদি দেখে যে না এটা আমার সার্ভার যেটা ওটার কোনো ক্ষতি করতে পারে, ও তখন সেটাকে ড্রপ করে দেয়। আর যদি দেখে যে না আমার ওয়েব সার্ভারে যেই রিকোয়েস্টটা পাঠানো হয়েছে সেটা ঠিক আছে, ভ্যালিড, সে একটা ভ্যালিড লগ ইন অ্যাটেম্প নিয়েছে, মানে কোনো পাসওয়ার্ড অ্যাটাক দিচ্ছে না বা কোনো অসুবিধা করছে না, সেটা ওটাকে পাস করতে দেয়। এটা আরো কিছু টাইপের ফায়ারওয়াল দেখা যায়, তো ওগুলো বেশি কমন না, এই অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটাই বেশি এখন কমন দেখা যায়। বিশেষ করে ক্লাউড ফ্লেয়ারের একটা বের হয়েছে, এটা খুবই স্ট্রং, খুবই ভালো ফায়ারওয়াল। তো এই ফায়ারওয়াল গুলোর আবার কিছু লিমিটেশন থাকে, কিন্তু ফায়ারওয়াল মানেই যে আমি একদম সেফ, আমি আইডিএস আইপিএস ফায়ারওয়াল সব লাগাই বসে থাকলাম যে আমি সেফ, না, আসলে পুরোপুরি সেখানে নিশ্চয়তা থাকে না। কেন থাকে না? এই যে মনে করুন অক্টোবরের 6 তারিখে উইন্ডোজের 11 ভার্সন যেটা, ওটা কিন্তু রিলিজ হয়েছে। এখন আপনার ফায়ারওয়াল লাগানো, আপনি উইন্ডোজের নতুন এডিশনই আপনার সার্ভারে মনে করুন ব্যবহার করছেন, নতুন একটা ভাইরাস আসলো এই উইন্ডোজ 11 রিলেটেড, বা উইন্ডোজের নতুন 2019 সার্ভার যেটা, ওইটা রিলেটেড কোন একটা নতুন ভাইরাস আসলো, একদম নিউ টাইপের কোনো র্যানসমওয়্যার। এগুলো কিন্তু ওই যে স্নটের রুলসটা দেখেন, ওখানে কিন্তু আগে থেকে প্রি ডিফাইন্ড করা। আপনার যদি নতুন ভাইরাস আসে, ওইটা আসে কিভাবে ডিটেক্ট করবে, এরকম কোনো রুলস কিন্তু স্নটের ভিতরে ওভাবে দেয়া নেই। একদম নতুন কিসিমা বা ফায়ারওয়াল যেগুলো থাকে এদের কাছেও কিন্তু এই ডাটাটা আসলে থাকে না। নতুন ভাইরাস বা ব্যাকডোর আসলে যে কিভাবে সেটা সে ডিটেক্ট করবে, এটা একটা সীমাবদ্ধতা। নতুন কোনো অ্যাটাক হলে দেখবেন যে এগুলোকে অনেক সময় 0 ডে বলা হয়ে থাকে, 0 ডে এক্সপ্লয়েট, যে আপনি পিএইচপি ভার্সন 8 এখন রানিং আছে, এটার কোনো একটা ভুলনারেবিলিটি বের করেন, ওটা কিন্তু অধিকাংশ সার্ভারে, অধিকাংশ ফায়ারওয়ালে ওটার কোনো প্রোটেকশন নাই, কারণ একদমই নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি যখন হ্যাকিং এর চেষ্টা করবেন, তখন এই ফায়ারওয়াল কোম্পানিগুলো, আইপিএস কোম্পানিগুলো এগুলো দেখবে, অ্যানালাইসিস করবে যে এইভাবে ভাবে হ্যাক করা যায়, তখন তারা এরকম রুলস তৈরি করে বা ফায়ারওয়ালের নতুন আপডেট আনে, তখন গিয়ে মনে কোনো একটা প্রোটেকশনের ব্যবস্থা করা যায়। তো আদারওয়াইজ এই ফায়ারওয়াল দিয়েও আমাদের লাভ হচ্ছে না, নতুন নতুন অ্যাটাক আসলে এই ফায়ারওয়াল গুলো সব বাইপাস করে ভিতরে প্রবেশ করে ফেলা যায়। আর ইনসাইডার অ্যাটাক যদি হয়, মনে করুন আপনি এমন একজন এমপ্লয়ি রেখেছেন, ইন্টার্নশিপ দিয়েছেন বা কোনো কারণে একটা নতুন এমপ্লয়ি রেখেছেন, সে বাস্তবে মানে আপনার দায়িত্ব দিয়েছেন ওয়েব সার্ভারের, একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের দায়িত্ব দিয়েছেন আপনার প্রতিষ্ঠানে। এখন সে এসে নিজেই একটা মানে ফায়ারওয়াল বাইপাসের একটা পথ করে বা একটা পোর্ট ওপেন করে সে একটা তার বাসার মেশিনের সাথে বা অন্য কম্পিউটারের সাথে একটা কানেক্ট করে দিল। এটা তো বোঝার উপায় নেই, এটা অনেকটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টাইপের হয়ে গেল, তাই না? যে আপনার প্রতিষ্ঠানের লোকই ভিতরে ঢুকে এরকম কম্পিউটার হ্যাক করতেছে, একটা কানেকশন করতেছে, এগুলো কিন্তু ফায়ারওয়াল দিয়ে সচরাচর ব্লক করা বা বুঝে ওঠা সম্ভব হয় না, এটা একটা লিমিটেশন। আর আমরা নেটওয়ার্ক টপোলজিতে পড়েছিলাম যে নেটওয়ার্কটা কিভাবে সাজানো হচ্ছে বা ডিজাইন করা হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে পারফরমেন্সের অনেক কিছু বিষয় থাকে। তো এখন আপনি নেটওয়ার্ক ডিজাইনই করলেন ভুল ভালোভাবে, আপনার নেটওয়ার্কটা করেছেন যে, আমি একটু পরে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ডিএমজেড। ওটা দেখলে বুঝতে পারবেন যে আপনি নেটওয়ার্ক ডিজাইনটা যদি ঠিক মতো না করেন বা কনফিগারেশন যেটা করেছেন, আপনার ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব সার্ভার ওটাতে সব ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে রেখেছেন, সুইচে সিসকোর ডিফল্ট পাসওয়ার্ড দেয়, আপনি কিছু চেঞ্জ করেন না, এরকম কনফিগারেশন করে রাখলে ওটা তো ফায়ারওয়ালের দোষ না, বা ফায়ারওয়াল পারবে না ওটা ঠিক করতে। ওটা যে মানুষ যে এখানে কনফিগার করেছে এটা তার ভুল, তার দোষ, ঠিক আছে? এরকম ক্ষেত্রে ফায়ারওয়াল কোনো কাজ করতে পারবে না, এটা একটা লিমিটেশন। আর আরেকটা লিমিটেশন দেখা যায় যে, বা বলা যায় যে এই ফায়ারওয়াল যেটা আছে এটা কিন্তু কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার না, বা অ্যান্টি ম্যালওয়্যারের কোনো প্রোটেকশন এটা দিতে পারে না। ও শুধুই এই রিকোয়েস্ট রেসপন্স যেটা যাতায়াত করছে নেটওয়ার্কের মাধ্যমে, ওটা নিয়ে তার কাজ, কেউ অতটুকু অ্যানালাইসিস করতে পারে। কিন্তু কোনো ম্যালওয়্যার যদি হয়, ট্রোজান যদি আসে, হ্যাঁ, এখন ট্রোজান যদি কোনো একটা ফাইলের সাথে বা কোনো একটা গানের সাথে লোড করে জিপ ফাইল করে দিলেন আপনি, বা একটা ছবির সাথে সংযুক্ত করে ম্যালওয়্যারটা ট্রোজানটা সেন্ড করলেন, ও কিন্তু অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল যেটা, ও কিন্তু এটা বুঝতে পারবে না, ও ধরতে পারবে না এটা। ও মনে করবে যে সিম্পল আমার ওয়েব সার্ভারে একটা ছবি আপলোড করা হচ্ছে, আর ওদিকে ছবি আপলোড হয়ে গেলে কি হচ্ছে, ওখানে একটা ট্রোজান মূলত আপলোড হয়ে যাচ্ছে। এই একটা অসুবিধা ফায়ারওয়ালের থাকে।
তো এর জন্য যেটা করা উচিত, আমরা ম্যালওয়্যার ক্লাসে দেখেছিলাম যে কিছু অ্যান্টিভাইরাস সাজেস্ট করেছিলাম, এগুলো সাধারণত সার্ভারে কনফিগার থাকা ভালো। ঠিক আছে, প্রোটেকশনের জন্য এটা একটা ভালো কাজ লাগে। আর আরেকটা যেটা ফায়ারওয়াল গুলো, আমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাসেও বলেছিলাম, আবারও বলছি যে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টাইপ যেগুলো হয় এগুলো সবই কি আমাদের হিউম্যান মাইন্ড রিলেটেড, এগুলো কিন্তু এই ফায়ারওয়াল থেকে ব্লক করতে পারে না বা কোনো প্রোটেকশন দিতে পারে না। গেল। আর এরপরে যেটা আমাদের নেটওয়ার্ক কনফিগারেশনের সময় যে জিনিসটা করা ভালো বা একটা সিকিউর করা যেতে পারে, ফায়ারওয়াল গুলো কিভাবে রাখবো, কোথায় রাখবো, আইডিএস আইপিএস, সেটার একটা আর্কিটেকচার মতো আমরা বলতে পারি, সেটা হচ্ছে ডিএমজেড, ডিমিলিটারাইজড জোন। এটার কাজ কি? এটার কাজ হলো সিম্পলি আমি যদি এইভাবে চিন্তা করি একটা বিষয় যে, দাঁড়ান এটা মুছে নিই। এটা হচ্ছে আমার ইন্টারনাল নেটওয়ার্কের একটা সার্ভার, আর মনে করুন এটা হচ্ছে কি আমার একটা ওয়েব সার্ভার। ঠিক আছে, আমি বাইরের ইন্টারনেট থেকে কোনো একটা কানেকশন এখানে করতে চাচ্ছি। সাপোজ আমি একটা কানেকশন যদি করি, এটা মনে করুন ওয়েব সার্ভার, আর এইটা ইন্টারনাল নেটওয়ার্কের কোনো একটা সার্ভার। এখন যদি আমি ওয়েবটায় অ্যাক্সেস করতে চাই, আমি এটা মনে করুন আমাদের রাউটার। ঠিক আছে, এখন আমি ওয়েবটা অ্যাক্সেস করতে চাচ্ছি, আমার রাউটার দিয়ে ডাটাটা ঘুরে দেন আমার ওয়েব সার্ভার যেটা আছে সেখানে আমার রিকোয়েস্টটা যাচ্ছে। এখন এই নেটওয়ার্ক বা ইন্টারনাল যে সার্ভারটা ওয়েব সার্ভার যেটা, দুইটাই কিন্তু রাউটারের সাথে কানেক্টেড আছে। এখন হ্যাকার যদি চায় ও এই রাউটার দিয়ে ওয়েব সার্ভারেও যেমন রিকোয়েস্ট পাঠাতে পারবে, এখানে যদি ফায়ারওয়াল দেওয়াও থাকে, এখানে ফায়ারওয়াল দিলে আবার সমস্যা হচ্ছে গিয়ে ও ওয়েব সার্ভারটা কিন্তু, মনে করি এটা আমার ফায়ারওয়াল, আমি ইন্টারনেট থেকে এখানে কোনো রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি, কিন্তু ফায়ারওয়াল দেওয়াতে কি হচ্ছে, আমার তো ওয়েবসাইট ভিজিট করাই লাগবে, আপনার ই কমার্স সাইট ই ভ্যালি, আমার তো ওটা ভিজিট করা লাগবে। ফায়ারওয়াল যদি আগেই ব্লক করে দেয়, আমি কিন্তু ওয়েবসাইটটা ধরেই ভিজিট করতে পারছি না, আমার ডাটাটা এখানে আটকে যাচ্ছে। আবার যদি এখানে ফায়ারওয়াল না থাকে, ফায়ারওয়ালটা যদি এখান থেকে মুছে দেই, তখন কি হচ্ছে, আমি রিকোয়েস্টটা সরাসরি তার ইন্টারনাল নেটওয়ার্ক যেটা আছে, তার ওয়েব সার্ভার যেটা, ওখানে রিকোয়েস্ট পাঠাতে পারতেছি, আবার নেটওয়ার্ক ইন্টারনাল সার্ভার যেটা, ওখানেও রিকোয়েস্ট পাঠাতে। একটা কমপ্লিকেশন এখানে তৈরি হয়ে যাচ্ছে না, যে কিভাবে আমরা এই জিনিসটা সলভ করতে পারি বা ঠেকাতে পারি, যে একই সাথে আমার ওয়েব সার্ভার যেটা আছে ওটাও ভিজিট করতে পারবে এবং আবার ইন্টারনাল নেটওয়ার্কেও প্রবেশ করতে পারবে না। তো এটার সমাধান কল্পে যেটা করা হলো, যে এই ডিএমজেড এর প্রস্তাবনা, যে দেখুন ইন্টারনাল নেটওয়ার্কে যেটা থাকছে আপনার অভ্যন্তরীণ সার্ভার, আপনার অফিসের কম্পিউটার, এটা একটা নেটওয়ার্কের ভিতরে থাকছে, এটা একটা ফায়ারওয়াল দিয়ে আমি আলাদা করছি। আর আমার ওয়েব সার্ভার যেটা আছে এটা তো মানুষই ভিজিট করাই লাগবে, বা ইমেল সার্ভার যেটা আছে এটা মানুষই ভিজিট করাই লাগবে, কারণ আপনার ব্যবসা চালু করতে হলে তো ওয়েব সার্ভার থাকতে হবে। এটা আমি ফায়ারওয়ালের বাইরে রাখছি, তাতে সুবিধা কি, ইন্টারনেট থেকে যখনই ডাটা কানেকশন আসছে আমার শুধু ইন্টারনেটের ক্লায়েন্ট এই রাউটার দিয়ে ঘুরে আসছে, সে ওয়েব সার্ভার দেখতে চাচ্ছে, ওয়েবসাইট দেখে চলে যাবে। সে ইন্টারনাল নেটওয়ার্কে প্রবেশ করতে চাইলে, হ্যাকিং এর চেষ্টা করলে ফায়ারওয়াল এখানে ব্লক করে দিবে। আর এটা ডিএমজেড এর ক্ষেত্রে আরো একটা ভালো কাজ করা হয়, সেটা এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, অনেক সময় এই পাবলিক ফেসিং যে সার্ভার গুলো আছে এটার আগেও আরেকটা ফায়ারওয়াল দেওয়া হয়, দুইটা ফায়ারওয়াল ব্যবহার করা হয়, একটা ইন্টারনাল নেটওয়ার্কের জন্য, আরেকটা পাবলিক ফেসিং নেটওয়ার্ক যেটা আছে, সার্ভার যেটা আছে ওটার জন্য আলাদা আলাদা ফায়ারওয়াল দেওয়া থাকে। তাতে সুবিধা কি, আমার মানুষের যে ওয়েব সার্ভার দেখছে ওটাও প্রোটেক্টেড থাকলো, ইন্টারনাল নেটওয়ার্কটাও কি প্রোটেক্টেড থাকলো। এটা একটা আর্কিটেকচার বা ভালো বিষয়। হ্যাঁ, মোহাম্মদ সিফাত ভাই বলুন। স্যার আমি বলতেছিলাম যে এই ফায়ারওয়ালটা যে আমরা সেট করব যে ভাগ ভাগ করে, ওইটা আমরা কিভাবে করব? এটা তো এটা আপনার সফটওয়্যার ভিত্তিক। নেটওয়ার্ক অ্যাডমিনদের কাজ, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়। এটা কি রুলস এর মাধ্যমে করব আমরা, যেটা এটা না, এটা রুলস না, এটা হচ্ছে গিয়ে ওই নেটওয়ার্ক ডিভাইস যেগুলো আছে না, সুইচ বা রাউটার গুলো, ওর ভিতরে ও টার্মিনালের মতো কমান্ড লেখা যায়। বিভিন্ন ডিভাইস ওই তাদের নির্দিষ্ট কিছু কমান্ড আছে, সিসকো, মাইক্রোটিকের, ওই তাদের নির্দিষ্ট কমান্ড গুলো লিখে লিখে এটা সেট আপ করতে হয়। জি ধন্যবাদ। ওগুলো করতে চাইলে বেটার হয় আপনি নেটওয়ার্কিং যেটা আছে, সিসিএন এর রাউটিং এন্ড সুইচিং যে কোর্সটা, ওটা করতে পারেন। ওখানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, কিভাবে কনফিগার করতে হয়। আর আমাদের যেহেতু হ্যাকিং, আমরা শুধু কনসেপ্টটা জানবো, এই জন্য। ওকে স্যার। তো এই ফায়ারওয়ালের জন্য একটা ফ্রি ফায়ারওয়াল আমি সাজেস্ট করি,
বা আপনারাও ট্রাই করতে পারেন। অনেক ফায়ারওয়াল আছে আমাদের উইন্ডোজের, তো একটা নিজস্ব ফায়ারওয়াল আছে, এটা থাকার কারণে মোটামুটি বেসিক অ্যাটাক যেগুলো হয় একটু কমে যায়। আর বড় ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে জোনেল নামে একটা ফ্রি ফায়ারওয়াল আছে, পার্সোনাল ইউজের জন্য ভালো। ফায়ারওয়াল যেগুলো ভালো ক্যাটাগরি, ওই অ্যান্টিভাইরাসের মতো ফায়ারওয়াল গুলো আপনার পেইড এডিশন যেগুলো পাওয়া যায় ওগুলো অনেক ভালো হয়ে থাকে, অনেক রুলস মতো ওখানে ভিতরে করা থাকে, অনেক অ্যাটাক সে প্রিভেন্ট করে দিতে পারে। ফ্রি গুলো খুব বেশি তেমন সার্ভিস দিতে পারে না, তারপরেও মোটামুটি যা দেয় যথেষ্ট ভালো। আমি যদি এটা দেখি যে আপনাদের নিজস্ব নিজেদের পার্সোনাল কম্পিউটার যেটা, ওখানেও আপনি চাইলে এটা সেট আপ দিয়ে নিতে পারেন। এটা একদমই ইজি, উইন্ডোজে তো খালি ডাবল ক্লিক করলেই হয়ে যায়, আর এটাতে কমান্ড টমান্ড কিছু দেওয়া লাগে না, এই গ্রাফিক্যাল টুলস নেসাসের মতো এটা দিলেই পাবেন। তো এটা যদি আমি দেখি, যেটা ওয়াইফাই যেটা আছে আপনার ওয়াইফাই নেটওয়ার্ক, সেটার একটা প্রোটেকশন দিতে পারে। আপনার ট্রাফিক যেটা আদান প্রদান হচ্ছে সেটা আপনার মনিটর করতে পারছে, ঠিক আছে। আপনার ফিশিং টাইপের যদি কিছু করা হয়, অনেক সময় লিংক পাঠিয়ে, আমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ দেখেছিলাম যে লিংকে ক্লিক করলে অন্য একটা সাইটে নিয়ে যাচ্ছে, এরকম ক্ষেত্রে এই ফায়ারওয়াল নিজেই এটা চেক করতে পারে যে আপনার অভ্যন্তরীণ নেটওয়ার্ক থেকে বাইরের নেটওয়ার্কে কি ধরনের ডাটা যাচ্ছে, সেটাও কি সে মনিটর করে থাকে এই জোন এলার। তো এটা চেক করার কারণে সে একটা প্রিভেনশন এখানে দিতে পারে। আপনার সার্চ যেটা দিচ্ছেন গুগলে, সেটার একটা প্রোটেকশন দেয়, আইডেন্টিটি প্রোটেকশন দিয়ে থাকে, ঠিক আছে। আপনার যদি কোনো ক্রেডিট কার্ড রিলেটেড তথ্য কোথাও যদি লিক হয়, লিক না, ওই আপনি কোথাও দিচ্ছেন ওখান থেকে যদি হ্যাকিং এর সম্ভাবনা থাকে, এই টাইপের জিনিসগুলো করতে পারে। ভাইয়া ডকুমেন্ট একটা ডাউনলোড, কথা ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ বলুন। তো অ্যান্টি ফিশিং যেটা, হ্যাঁ মানে ও কি মানে ফিশিংটাই বন্ধ করে দিবে? হ্যাঁ, ফিশিং আর এর লিংক গুলো প্রবেশ করতে দিবে না, ও ডিটেক্ট করে থামিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, আর আরেকটা যেটা বললেন যে কার্ড দিয়ে যেটা করে আর কি, মানে কেনাকাটা করে, ওইটাও কি বন্ধ করে দিবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আপনার একটা প্রোটেকশন দিতে পারে। তবে আমি ঠিক আছে। যেটা সাজেস্ট করি যে আমার এখানে দেখতে পাচ্ছেন ম্যালওয়্যার বাইটস এর ব্রাউজার গার্ডটা দেয়, এটা আপনি সেট আপ দিয়ে নিতে পারেন এক্সট্রা প্রোটেকশন হিসেবে। আপনার শুধুই ব্রাউজার দিয়ে যে তথ্য আদান হচ্ছে, ম্যালওয়্যার হলে স্ক্যাম বা যেগুলো আছে এগুলো থেকে ভালো একটা প্রোটেকশন দিতে পারে ম্যালওয়্যার বাইটস এর। ওটা কি ফ্রি ভাইয়া? হ্যাঁ ফ্রি, ওইটা ফ্রিটা ইউজ করতেছেন? হ্যাঁ আচ্ছা জি ফ্রি। জি। কারণ অনেক সাইট আছে শুধু ফিশিং এ আপনার করবে না, ওটা সাইটটাই ট্রোজান তৈরি করা। কারণ পিএইচপি কি বা বিভিন্ন জাভা স্ক্রিপ্ট দিয়েও একটা প্রোগ্রামিং করে রাখলো, আপনি সাইটটা গেলেই লোড হলেই তার জাভা স্ক্রিপ্ট অটো লোড হয়ে যাচ্ছে, আর আপনি কি জাভা স্ক্রিপ্ট দিয়ে একটা ট্রোজান সে লিখে রেখেছে সার্ভারে, মনে করুন সাইট ভিজিট করলে আপনি ট্রোজানে আক্রান্ত। এগুলো কিন্তু নর্মালি আমরা বুঝতে পারি না বা ধরতেও পারি না, ঠিক আছে। সেজন্য এই ব্রাউজারে প্রোটেকশন রাখাটা ভালো। আচ্ছা ভাইয়া, এরকম হয়েছিল যে আমাদের একজন ক্লায়েন্ট আছে, তো কান্ট্রি ম্যানেজারের একদম মানে যা ডাটা ছিল ওনার পুরা ফুল এনক্রিপ্ট করে ফেলেছে। এখন এটা মেবি হয়তো বা ওনার মেল থেকে হয়েছে বা অন্য কোনো ভাবে হয়েছে। তো মেল দেওয়ার পরে ওনাকে বললো যে $1650 দিলে দেন এই কাজটা উনি ফ্রি ভাবে ওনাকে সব এনক্রিপ্টেড ফাইলটাকে ডিক্রিপ্ট করে দিবে আর কি। র্যানসমওয়্যার হচ্ছে। ভাইয়া এটা কি রান করে দেখাবেন? না, এটা আমার ডাউনলোড দেয়া নেই, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। উইন্ডোজে ডিফল্ট যেটা আছে ওটাই আপাতত দেয়া না, তারপর চাইলে আপনি এটা ডাউনলোড দিলেই ডাউনলোড হয়ে যাবে। এটা ইজি, যে আপনি যদি ছবিতে দেখেন, তো এখানে খালি এনাবল দিলেই আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে 3টা বাটন আছে, আপনি যেটা যেটা অ্যাক্টিভ করতে আছেন দিলেই অ্যাক্টিভ হয়ে যাবে, আর কিছু লাগে না, ঠিক আছে। আর এরপরে যে একটা লাগবে সেটা হচ্ছে হানি পট বা হানি নেট, এটাও ডিফেন্সের একটা টেকনিক। এই যে আমরা স্ক্যান দেই, এটা তো শুধু আমরা হ্যাকিং কোর্স শিখতেছি আমরাই দেই না, পৃথিবীতে এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ আছে যারা প্রতিনিয়ত এরকম হ্যাকিং এর চেষ্টা করছে, বিভিন্ন হ্যাকিং এর কমান্ড স্ক্যান এগুলো রান দিচ্ছে। তো এদেরকে থামানোর জন্য আরো একটা ক্রিয়েটিভ আইডিয়া করা হয় বা অ্যাপ্লাই করা হয়, সেটার নাম কি হানি পট। এটা কেমন একটা উদাহরণ যদি দেই, আপনারা গ্রামের শস্য ক্ষেত্রে এগুলোতে আলোর ফাঁদ দেখেছেন না, পোকা ধরার জন্য ওটাতে কি করে, কীটনাশক বা পানি মতো দিয়ে রাখে, আর উপরে থাকে একটা লাইট। ওই লাইট দেখে পোকাগুলো মনে করে যে ওখানে খাবার আছে, আর যখনই যায় তখন ওই কীটনাশক বা পানিতে করে ওরা মারা যায়, ঠিক আছে। এটা একটু লোভ লাগে, একটা ক্ষতি করে দেয়, এই একটা জিনিস করা হয়। তো এই হ্যাকিং ঠেকানোর জন্য এইরকম একটা কনসেপ্ট অ্যাপ্লাই করা হয়। সেই জিনিসটা কি,
হানি পট, এখানে হানি নেট লেখা, আমি এটাও ব্যাখ্যা করছি। সিম্পলি চিন্তা করুন, এই যে হলুদ রঙের সেকশনটা দেখতে পাচ্ছেন, এই একটা সার্ভার, এটা একটা হানি পট বা মধুর চাকের মতো। হ্যাকার যখন একটা হ্যাকিং এর চেষ্টা করছে, মনে করুন ইন্টারনেট থেকে হ্যাকিং এর একটা কমান্ড দিল, এন ম্যাপের স্ক্যানে দিল, চিন্তা করুন এটা কি করবে, আপনার আইডিএস এ আসবে। আইডিএস এ আসার পরে ও তো ডিটেক্ট করে ফেলছে যে না, এ তো হ্যাকিং এর চেষ্টা করতেছে, ও এটা আইপিএস এ পাঠাবে। আইপিএস কি করে, কারো কারো আইপিএস আইডিএস একসাথে থাকে, যেটা বললাম যে যদি থাকে ওইখানে এসে ওইটা ফরওয়ার্ড করে দিচ্ছে এই হানি পট যেটা সেখানে। এই জিনিসটা এমন ভাবে ডিজাইন করা, আপনি এনম্যাপ স্ক্যান দিলে দেখবেন যে একবারে বিভিন্ন সার্ভারে কি বিভিন্ন পোর্ট ওপেন দেখাচ্ছে, সার্ভিস ভার্সন দেখাচ্ছে, এই সবই কিন্তু আসলে ফেক। ঠিক আছে, এই একটা ফেক একটা সার্ভার মতো এখানে তৈরি করে রেখেছে, সেই সার্ভারে বিভিন্ন পোর্ট ওপেন করে রেখেছে, এর সাথে কিন্তু আর কিছু ইন্টারনাল কোনো কিছু সম্পর্ক নাই। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারনালটা কিন্তু আরো রাউটার ফায়ারওয়াল দিয়ে তারপরে ইন্টারনাল নেটওয়ার্কটা রয়েছে, তার সাথে এই হানিপটের কোনো সম্পর্ক নাই। কিন্তু এটা ওই হ্যাকার যে স্ক্যান দিয়েছে তার গতি প্রকৃতি বোঝার জন্য একটা তৈরি করা। তো এই পাশ থেকে রেসপন্স যাবে যে হ্যাঁ আমার সব পোর্ট ওপেন আছে, হ্যান ত্যান আছে, হ্যাকার তো পাশ থেকে খুশি, সে হ্যাকিং এর এরকম চেষ্টা করতে থাকবে। তো এটা করে লাভ হয় কি, এটা করে দুই রকমের লাভ আছে। প্রথমটা যে আপনার ইন্টারনাল নেটওয়ার্কে এই হ্যাকিং এর যে কমন অ্যাটেম্প্ট গুলো নেওয়া হচ্ছে সেটা একটা থামিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। দ্বিতীয়ত হ্যাকার আসলে আপনার কি টাইপের আপনার হ্যাকিং এর চেষ্টা করতে চাচ্ছে সেটা অ্যানালাইসিস করা সম্ভব। এটা কেমন জিনিস যে সব হ্যাকারে কিন্তু টার্গেট এমন থাকে না যে আপনার ওয়েব সার্ভারটাই শুধু ডাউন করবে। কখনো কখনো হ্যাকার আপনার প্রিন্টার যেটা আছে আপনার অফিসের সেটা টার্গেট করতে পারে। আবার কখনো আপনার শুধুই আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন চুরি করার একটা ধান্দা করতে পারে, যে কি উপায়ে কি ম্যালওয়্যার সেন্ড করে তার ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নেওয়া যায়। এরকম বিভিন্ন অ্যাটেম্প্ট নেওয়া হয়, তাই না? তো হ্যাকার এখানে কি কি কমান্ড দিচ্ছে এই হানিপট গুলোতে, অনেক সময় এরকম সফটওয়্যারও কনফিগার করে রাখা যায় যে হ্যাকার কি টাইপের জিনিস চুরি করতে চাচ্ছে, দেখতে চাচ্ছে, সেইটা এখানে অ্যানালাইসিস করা হয়। তো আমার নেটওয়ার্ক প্রোটেকশনও হলো হ্যাকার আমার কি সম্পদ, আমার কোম্পানির অ্যাসেট কোনটা নিয়ে টানাটানি করতে চাচ্ছে সেটাও আমি বুঝতে পারি বা একটা আইডিয়া করতে পারি। তো কখনো কখনো এটা একটা সার্ভার হিসেবে থাকে না, কয়েকটা সার্ভার, যেরকম ফেক একটা প্রিন্টার দিয়ে হোক, ফেক আরো একটা দুটা কম্পিউটার উইন্ডোজ এক্সপি দিয়ে রাখলো, একটা লিনাক্স সার্ভার দিয়ে রাখলো, দিয়ে একটা নেটওয়ার্ক মতোই তৈরি করে রাখে। তো তুই এক করবি কর, এই জায়গায় তোর নড়াচড়া করতে থাকে, আমি এই পাশ থেকে দেখে নেই তোর উদ্দেশ্য কি। ঠিক আছে, ওই যে একটা নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের হানি নেট। তো আপনারা ওই অনেক সময় এফবিআই আইপি অ্যাড্রেস আছে, নাসার আইপি অ্যাড্রেস আছে, এগুলো অনলাইনে কিন্তু ওপেন। এগুলোতে যদি কখনো আবেগে বসে এরকম হ্যাকিং এর চেষ্টা করতে চান, ওই জায়গাগুলোতেও কিন্তু এরকম হানি পট সেট আপ করা আছে। আপনি যখনই এই এফবিআই বা এরকম গভর্নমেন্ট এজেন্সির কোনো জায়গায় স্ক্যান দিতে যাবেন, দেখবেন যে হ্যাঁ আপনার পোর্ট টোট ওপেন দেখাবে ঠিকই, কিন্তু বাস্তবে ওই এফবিআই সার্ভারে হানি পট যেটা আছে ওখানে আপনি রিকোয়েস্ট দিচ্ছেন, এবং এফবিআই ওই সার্ভার থেকে বা গভর্নমেন্ট এজেন্সি গুলো ওই সার্ভার থেকে আপনার আইপি অ্যাড্রেস, আপনি কোথা থেকে ডাটা সেন্ড করছেন, আপনি কি এফবিআই কি হ্যাক করতে চাচ্ছেন, হ্যাঁ এগুলো সব অ্যানালাইসিস করে কিন্তু তারা দেখে ফেলে। ঠিক আছে, এদিক দিয়ে আমাদের একটু সতর্ক থাকা দরকার। যেমন মেসেজ স্ক্যান টুলসটা বলেছিলাম, যে মেসেজ স্ক্যান টুলসটাতে কি করা যায়, পুরো ইন্টারনেটকে 5 মিনিটের ভিতরে স্ক্যান করে ফেলা সম্ভব। এখন আপনি যদি এরকম একটা স্ক্যান দিয়ে বসেন, আপনি তো ঝামেলায় পড়বেন। কারণ কি, এই পুরো ইন্টারনেটের ভিতরে কিন্তু নাসা, এফবিআই, সিআইএ, হ্যাঁ তারপর আমেরিকার, তারপর সেনাবাহিনীর যে সাইট গুলো আছে ওদের তো অনেকগুলো সেকশন, হ্যাঁ এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আপনার রিকোয়েস্ট চলে যাবে। তো এজন্য আমাদের ওটা সতর্ক থাকতে হবে যে আমরা সব জায়গায় এরকম স্ক্যান দিয়ে বসবো না। যদি আইপি অ্যাড্রেস আমার জানা থাকে কোনো সিক্রেট সার্ভিস বা কোনো গভর্নমেন্ট এজেন্সি, সেটা এক্সক্লুড করে দিব, ওটা বাদ দিয়ে তারপরে স্ক্যান দিব। হ্যাঁ নাজমুস সাকিব বলুন, আমাদের এখনো বেশ কিছু কন্টেন্ট বাকি। হ্যাঁ বলুন নাজমুস সাকিব হ্যান্ড রেজ করেছিলেন। যাই হোক, আমরা আমাদের ক্লাসের আলোচনায় আসি। আইপি বাদ দিয়ে স্ক্যান দিব, বুঝি নাই ওটা মেসেজ স্ক্যানের কথা বলতেছিলাম। মেসেজ স্ক্যানে আপনি জাস্ট পুরো ইন্টারনেট ধরে কখনো স্ক্যান দিতে যাবেন না, ওই ফাংশনালিটি আছে থাকুক কিন্তু ওটা দিতে যাবেন না, এটাই বুঝালাম। দিলে আইপি মেনশন দিয়ে দিব এরকম কিছু বোঝাচ্ছে। হ্যাঁ শুধু আইপি মেনশন দিয়ে দিলে বেটার। আচ্ছা ভাইয়া, হানি সেটটা কি আপনার হচ্ছে ডিভাইস, এটা একটা? হ্যাঁ একটা আলাদা সার্ভার হিসেবে থাকে, কখনো আলাদা ডিভাইস হিসেবে রাখে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা কি হানি সেটই বলে নাকি?
হানি পট বলা হয় যখন একটা থাকে, আর যদি একটা নেটওয়ার্কটি তৈরি করে রাখে যে পুরো অনেকগুলো ডিভাইসে, তখন সেটাকে হানি নেট বলা হয় আর কি, হানি নেটওয়ার্ক। এটা কি বোঝার কোনো ওয়ে আছে ভাই? টুলস কিছু পাওয়া যায় কিন্তু ওগুলো খুব এফেক্টিভ না। আমি একটা পেয়েছিলাম গিটহাবে, কিন্তু ওটা খুব বেশি ভালো এফেক্টিভ না বোঝার জন্য যে অ্যাকচুয়ালি হানিপট ওখানে আছে কি নেই। কারণ এটা রেসপন্সই তো করবে একটা নর্মাল সার্ভারের মতো, আপনি কিভাবে বুঝবেন? স্ক্যান দিলেই তো আউটপুট আসতেছে, তাই না? ওটা বোঝা একটু ডিফিকাল্ট। এক্স উবুন্টু ডাউনলোড লাগবে না, আপনি উবুন্টুই ডাউনলোড দিতে পারেন। এক্স উবুন্টু আমি দিয়েছি আমার স্পিডের জন্য, এক্সএফসি ফ্লেভারটা ইউজ করে, তো নর্মাল উবুন্টু ডাউনলোড লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তো এখন আমরা একটু ইভ্যালুয়েশন বা এটা কিভাবে বাইপাস করা যায় এটা নিয়ে হালকা কিছু আলোচনা করবো, কারণ সবগুলো সবসময় এফেক্টিভ হবে না, এটা আমাদের মাথায় রেখে আমাদের কাজ শুরু করা ভালো। আমাদের কালি একশো ফেরত আসি। তো আমি একটা কোথাও এই ফায়ারওয়াল আছে কি নেই বা স্ক্যান যে দিতে চাচ্ছি, সেটা সেটা আগে ডিটেক্ট করতে হবে। যাবে স্ক্যান দেওয়ার আগে বা আপনারা যখন নেটওয়ার্ক সিকিউরিটির কাজ করতে যাবেন তখন বেটার হয় আগে চেক করে নেবেন যে ওখানে কোনো ফায়ারওয়াল আছে কিনা। যদি থাকে তখন আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিতে পারেন যে তুমি তো আমার সিকিউরিটি টেস্ট দিয়েছো, ওখানে তো ফায়ারওয়াল আছে, তো আমাকে ওটা সহ হ্যাক করতে হবে নাকি ওটা বাদ দিয়ে হ্যাক করতে হবে? ঠিক আছে, এটা আপনার বুঝে নিতে হবে। ফায়ারওয়াল সহ হ্যাক করতে দিলে ওটা ডিফিকাল্ট আছে। আপনি আবার ওরা তো মনে করেন একদিন সময় দিই আল্লাহর দুনিয়া সব কাজ করে ফেলতে চায়, কেউ কেউ ক্লায়েন্ট আছে। তো এই ক্ষেত্রে আপনাকে বলে নিতে হবে যে তুমি যদি ফায়ারওয়ালটা মানে এক্সক্লুড করে দাও আমার আইপিটা, সেই ক্ষেত্রে আমি স্ক্যান দিয়ে দ্রুত তোমাকে কোনো তথ্য দেখাতে পারি হয়তো। তো আমি যেটা বলছিলাম, এনম্যাপের একটা স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্টটা দিয়ে আমরা এই ওয়েবের কোনো ফায়ারওয়াল যদি থাকে ওয়েব অ্যাপ্লিকেশন গুলোর, সেটা আমরা ডিটেক্ট করতে পারি। তো আমি যদি চাই এখানে পোর্ট স্পেসিফাই করে দিতে পারি যে পোর্ট 80 আর 443 দিয়ে তুমি করবা, যদি না চাই আমি সেটা স্পেসিফাই করে নাও দিতে পারি। তবে স্ক্রিপ্টটা কি? আমাদের স্ক্রিপ্টটা হচ্ছে এইচটিটিপি ওয়েব ডিটেক্ট, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের স্ক্রিপ্টের নাম। এটা যদি দেই, এটার সাথে আরো একটা আছে এইচটিটিপি। আপনারা দুইটা স্ক্রিপ্ট একসাথে রান দিতে পারেন অথবা চাইলে একটাও দিতে পারেন, তবে দুইটা বেটার। আর এখানে মনে করুন আমার টার্গেটের আইপি অ্যাড্রেস দিলে কি হবে, ও আগে এনম্যাপ স্ক্রিপ্টটা আগে চেষ্টা করবে যে ডিটেক্ট চেষ্টা করবে যে অ্যাকচুয়ালি ফায়ারওয়াল আছে কিনা। যদি থাকে তখন ও ফিঙ্গারপ্রিন্টের চেষ্টা করবে যে কি ফায়ারওয়াল, কারণ অনেক প্রতিষ্ঠান এরকম ফায়ারওয়াল তৈরি করে থাকে। তো এটা একটা টেকনিক। আর আরো ভালো হয়, আমি আরেকটা টুলস আপনাদের দেখাই। সেই টুলসটা আপনার এই ফায়ারওয়াল ডিটেকশনের জন্য খুব ভালো সার্ভিস দিয়ে দিতে পারে। github.com এ যাই, নাম হচ্ছে হোয়াট ওয়েব। টুলসটা বেশ আপডেটেড লেগেছে আমার কাছে। এবং যাই দেখুন এখানে একটা লিস্ট সে এখানে দিয়ে রেখেছে যে পসিবল কি কি ফায়ারওয়াল সে ডিটেক্ট করতে পারবে। দেখতেই পাচ্ছেন যে হিউজ রকমের একটা লিস্ট এখানে দেয়া, যে প্রচুর পরিমাণ ফায়ারওয়াল সে নিজে থেকে ডিটেক্ট করে দিতে পারে এই একটা টুলস নাম দিলে। ঠিক আছে, আমি যদি এটা সেটআপ দিতে চাই, আমার সেটআপের অপশন, এটা কি করব, গিট ক্লোন দিব। ঠিক আছে, আমি এটা কপি করে নিয়ে আসি আমার কালি লিনাক্সে, এনে আমি যেখানে ডাউনলোড করতে চাচ্ছি আমার টুলস সেকশন ওটাতে যাই। আচ্ছা, আমার মনে হয় সেটআপ দেয়া আছে কি না, এটা সেটআপ দেয়া নেই, আমি সেটআপ দিয়েই দেখি যে গিট ক্লোন। এটা দেখুন আমার এটা ডাউনলোড হচ্ছে, আমি এই ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল ডিটেক্টে এটা ডাউনলোড হয়ে গেল। এই যে হোয়াট ওয়েব ফাইলটা দেখা যাচ্ছে। আমি এরপর এর ভিতরে প্রবেশ করি, এটা রান করার এই যে একটা ফাইল আছে হোয়াট ওয়েব, এটা রান দিলেই আমার কি কাজ করা শুরু করবে। এই যে এক্সিকিউটেবল ফাইল হোয়াট ওয়েব, এটা কিভাবে রান দিব, কমান্ড যদি আপনার মনে না থাকে তখন এই যে আমি যেটা বলেছিলাম যে এই রিডমি যে ফাইলটা আছে গিটহাবের, এই জায়গাগুলোতে সাধারণত ডেভেলপাররা তাদের
ফাইল বর্ণনাটা দিয়ে থাকে যে আপনি কিভাবে এটা কাজ করতে পারেন। ইনস্টলিং সেকশনটাতে যাই, সেটআপ SH যেটা আছে সেটআপ শেল, ওই ফাইলটা রান করলেই ইনস্টল দিলে আপনার ইনস্টল হয়ে যাবে। আমি আমাদের ফাইল লিনাক্সে যাই, এই দেখুন setup.py এই যে ফাইলটা দেখা যাচ্ছে, এই ফাইলটা খালি রান দিব তাহলে আমার সেটআপটা হয়ে যাবে। এটা সরাসরি রান দিতে পারছি না, আগে আমার সেটআপটা দিয়ে নিতে হবে। কমান্ড নট ফাউন্ড, মেবি পাইথন আমাকে মেনশন করে দিতে হবে। যেটা করছি, এই যে দেখুন requirements.txt নামের একটা ফাইল এখানে দেখাচ্ছে। কিছু কিছু টুলসে আমার আগে থেকে মানে এই একটা টুলস রান করতে হলে ওর আলাদা কিছু মানে পাইথনের লাইব্রেরি ওর প্রয়োজন পড়ে বা কিছু ফাংশনের প্রয়োজন পড়ে, সেটা অধিকাংশ কম্পিউটারে কি সেটআপ নাও থাকতে পারে। এই জন্য তারা requirements.txt নামে একটা ফাইল করে এটা দিয়ে থাকে, যে সেই ফাইলটা রান করলে অটোমেটিক্যালি যে আমার আনুষঙ্গিক যেগুলো প্রয়োজন ছিল সেটা সেটআপ হয়ে যাবে। তো আমি সেটা দিলাম, তো আমার যেটা হয়েছে কালই নতুন সেটআপ দিয়েছি, তো যার কারণে আমার P3টা এখানে নাই, P3টা সেটআপ নাই, ওটা আবার নতুন করে সেটআপ নিল, নতুন কালি সেটআপ দেওয়াতে। P3 আমি আবার ওই কমান্ডটা দিই, ও সম্ভবত পাইথন 2 দিয়ে করেছে। P3 হচ্ছে কি পাইথন 3 ভার্সন যেটা, সেটার জন্য আমার এটা মেবি পাইথন দিয়ে শুধু পাইথন 2 ভার্সন যেটা ওটা দিয়ে করা, সেজন্য P3 দেওয়াতে আমার এটা কাজ করেনি। আমার requirements.txt নিচ্ছে না। What is the reason? হয়েছে আশা করি। সেটআপটা নিচ্ছে না, আমার আগের কালিতে এটা সেটআপটা নিয়েছিল, এখন কোনো একটা কারণে ওইটা আর মেনশন করা হয়নি, সেজন্য সেটআপটা নিচ্ছিল না। requirement.txt আর দিলে আর মানে হচ্ছে রিকার্সিভ টেক্সটি ফাইলের অনেকগুলো লাইন থাকতে পারে, আর সুইচ দেওয়াতে কি হচ্ছে ওই প্রতিটা টুলসই আলাদা আলাদা করে সে সেটআপ। ভাই আমরা কি git clone না দিয়ে pip install আর দিয়ে করব? না না না, আগে git clone দিতে হবে, দিলে এটা ডাউনলোড হলো। কোন প্রসেসটার পর কোনটায় আসবে একটু দেখাই দিলে ভালো হতো, কারণ হচ্ছে অনেক ইয়া হয়ে গেছে তো। হ্যাঁ বলি, ওই প্রথমে git clone করে এটা ডাউনলোড করলাম, ঠিক আছে, করার পরে সিম্পলি এটা রান দিবেন আগে, আর কোনো কাজ নেই। আমার ওইটা এইটা git clone দেওয়ার পরে এটা দিব, তাই তো? হ্যাঁ pip install আর এটা দিলেই কাজ হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে কি আমাদের ওয়েব যেটা আছে ওই আবার দেখাই লিস্টটা দিয়ে, এই যে ফাইলটা যেটা আছে ওটা আমি এখানে রান দেব। আমি মনে চাচ্ছি যে reddit.com যেটা আছে বা youtube.com যেটা আছে ওটার কোনো ফায়ারওয়াল আছে কিনা সেটা ডিটেক্ট করতে যাচ্ছি, আমি সেটা সার্চ করি। ইউ মেনশন করে দিতে হবে, ইউআরএল
আমাকে এখানে আরো একটা ও নিজেই আপডেট চেক করছে না, তো অন্য কোনো ইউআরএল এখানে যেটা রান করতে হয় যে আপনি যে ইউআরএল টার্গেট করেছেন বা যে এই টার্গেট ওয়েব সার্ভারে আপনি টেস্ট করতে চাচ্ছেন ফায়ারওয়াল আছে কিনা, জাস্ট ওটার নামটা এখানে লিখে দিলেই ইউ ফ্ল্যাগটা দিয়ে ও কি করবে, অটোমেটিক্যালি ডিটেকশনের চেষ্টা করবে। আমি এখানে শুধু youtube.com দিয়েছি তাই আসছে না, আপনি https লিখে দিলেই আপনার ওর ডিটেকশনের কাজটা করে দিবে, ঠিক আছে। টুলসটা রান দিলেই পারবেন। এবার আমি নেক্সট টপিকটাতে যাই, হ্যাঁ, কারণ আরো বেশ কতগুলো টপিক বাকি। এটা এরপরটা হচ্ছে আইডিএস, যেটা আমরা বললাম যে আইডিএস এর তো এই কাজই হচ্ছে কি আমাদের ডিটেকশনের কাজটা করা, যে ইনট্রুশন হচ্ছে কিনা, হ্যাকিং এর চেষ্টা করা হচ্ছে কিনা। তো এটা আমি ইভ্যাড করব কিভাবে বা এটা বাইপাসের কি চেষ্টা করতে পারি। একটা টেকনিক, কিছু নতুন নতুন টেকনিক পাওয়া যায়। তো একটা কমন টেকনিক বা ভালো টেকনিক আছে, সেটা হচ্ছে ডস অ্যাটাক দেওয়া। সেটা কেমন জিনিস, যে কখনো কখনো যেমন আমি আপনাদের ক্লাসে যেটা দেখাইলাম, সেটা কি একটা সেন্ট্রাল সার্ভার, একটা উবুন্টু সার্ভারে আমি স্নটটা সেট আপ দিয়েছি, ওটাতে দিয়ে আমি আপনার আইপিএসটা রান করছি। তো কখনো বিভিন্ন প্রতিষ্ঠানেও এরকম একটা সেন্ট্রাল সার্ভারে ওই আইপিএসটা সেট আপ দিয়ে দেন রান করা হয়ে থাকে বা অপারেট করা হয়ে থাকে। যদি আপনার ওই আইপি অ্যাড্রেসটা খুঁজে পান, মনে করুন ডিএনএস জোন ট্রান্সফার করে হোক বা ইনফরমেশন গ্যাদার ফেজ করে হোক, আপনি ওই আইপি অ্যাড্রেসটা খুঁজে পেয়েছেন যে সেন্ট্রাল একটা সার্ভারে আমার হচ্ছে গিয়ে আইডিএসটা বা আইপিএসটা রান করছে, যদি এরকম পেয়ে যান, তো সেখানে আপনি ডস অ্যাটাক দিতে পারেন। ডস অ্যাটাক দিলে কি হয়, অনেক সময় এই আইডিএস গুলো মানে এত বেশি বিজি হয়ে যায়, মানে ঠিক মতো ওরা কাউন্ট করতে পারে না, বা অ্যালার্ট লগইন যে অ্যালার্ট যেটা হচ্ছে, খুব বেশি অ্যালার্ট জেনারেট করার কারণে ওর ফাংশনালিটিতে একটা ডিসরাপশন দেখা যায়, হ্যাঁ, ঠিক মতো ফাংশনালিটি না করতে পারে। আবার কোনো কোনো সময় ডস অ্যাটাকটা যদি খুব পাওয়ারফুল হয়, খুব বেশি ডাটা আপনি সেন্ড করতে পারেন, ওই আইডিএস যেটাতে অ্যাটাক দিয়েছেন সেটা অনেক সময় লক হয়ে যেতে পারে। কারণ ওর নিজেরও তো একটা ক্যাপাসিটি থাকে যে এর বেশি সে ডাটা একসাথে চেক করতে পারবে না বা ডাটা অ্যানালাইসিস করতে পারবে না। তো এরকম একটা লক হয়ে যাওয়ার কারণে বা তার যে লগ ফাইল যেটা আছে ওই সেন্ট্রাল সার্ভারে যে আইডিএসটা আছে, ওটার লগ ফাইল থাকে যেখানে সব আপনার তথ্যগুলো রাখছে। আমরা দেখলাম ক্লাসে যে আইপি অ্যাড্রেসের তথ্যগুলো কোন আইপি থেকে ডাটা আসতেছে, সেই লগ ফাইলটা যদি আপনি জ্যাম করে দিতে পারেন প্রচুর পরিমাণ ডস অ্যাটাক রিকোয়েস্ট দিয়ে, তখনও কি ওই আইডিএসটা মাঝে মধ্যে উল্টাপাল্টা মানে ফাংশনালিটি দেখাতে পারে। এটা একটা টেকনিক, যদি কখনো আইডিএস বা আইপিএস থেকে থাকে আমরা সেটাতে একটা ডস অ্যাটাক দিতে পারি। তবে সফল হবো কিনা এটা পুরোপুরি আনসার্টেন একটা বিষয়, কারণ কে কিভাবে কনফিগার করেছে এবং কি টাইপের আইপিএস ব্যবহার করছে এটা অনিশ্চিত একটা বিষয়। আর এরপরে যেটা আমাদের ফায়ারওয়ালের যেটা বলছিলাম, আমি তো প্রথমে ফায়ারওয়াল একটা ডিটেক্টর দুইটা উপায় দেখালাম, একটা হচ্ছে এনম্যাপ দিয়ে, আরেকটা হচ্ছে হোয়াট ওয়াইফ যেটা আছে স্ক্রিপ্ট একটা টুলস রান দিয়ে, ঠিক আছে। আর এরপরে আমরা ইভ্যাডিং ফায়ারওয়ালের জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এনম্যাপ এর কত স্ক্যানের কতগুলো সিস্টেম করা যায়, আমি একটু বুঝিয়ে দিই ভালো করে যাতে পরবর্তীতে এইটা নিয়ে কাজ করতে সুবিধা হয়। প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে ফ্র্যাগমেন্ট করা। ফ্র্যাগমেন্ট জিনিসটা কি, আমাদের নেটওয়ার্ক প্যাকেট যেটা থাকে ওটা কিন্তু এরকম দুইটা সেকশন থাকে, আপনারা জানেন যে একটা হেডার আর একটা হচ্ছে কি পেলোড। আপনি ডাটা প্যাকেটে যেটা সেন্ড করতেছেন সেই অংশটা থেকে যাচ্ছে এই পেলোডে। তো আমরা এই ফায়ারওয়াল গুলো বাইপাস করার জন্য কি টেকনিক করতে পারি, এই যে আমার ডাটাটা সেন্ড করছি, মনে করুন এটা সাইজ হচ্ছে 16 বিট, হ্যাঁ, 16 বিটের একটা ডাটা সেন্ড করছি, আমি চাইলে এটাকে এনম্যাপ টুলসটার মাধ্যমে দুই ভাগ করে তারপর সেন্ড করতে পারি। এটা 8 বাইট 8 বাইট দুই ভাগ করে আমার ডাটাটা সেন্ড হবে। তো অনেক সময় এরকম করাতে কি হয়, আমি যদি ডাটা প্যাকেট এরকম ভাগ ভাগ করে পাঠাই 8 বাইট করে, তখন ফায়ারওয়াল গুলো অনেক সময় কনফিউজড হয়ে যায়, আমার তো এরকম ডাটা আসার কথা ছিল না, বা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ডাটা আসছে, ও তখন পুরোটা অ্যানালাইসিস করতে পারে না। ও পুরো প্যাকেট ফায়ারওয়াল পুরো প্যাকেটটা পড়ে যে জিনিসটা বুঝবে, অর্ধেক অর্ধেক করে প্যাকেট সেন্ড করলে ওর কিন্তু এখানে একটা সম্ভাবনা কমে যায় যে ও অ্যাকচুয়ালি পুরোটা রিড করে একটা আউটপুট পাওয়ার, ঠিক আছে। তো এটা একটা টেকনিক। আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এনম্যাপের কমান্ডটা কি সেটা দেখি। যে ফ্র্যাগমেন্ট করতে গেলে যদি কোনো ফায়ারওয়াল গুলো এটা এফেক্টিভ হয় কোন সময়, যদি পুরাতন ফায়ারওয়াল কেউ ইউজ করে থাকে অথবা ফায়ারওয়ালটার ঠিক মতো কনফিগার করা না থাকে, এই প্যাকেট কতটুকু সাইজের আসছে এটাও ডিটেকশনের বা অ্যানালাইসিসের অনেক মডিউল পাওয়া যায়, ঠিক আছে। ফায়ারওয়ালে যদি এটা ঠিক মতো না করে তখন
এটা বাইপাস করে ফেলা সম্ভব হয়। তো এটা দেখুন সিম্পল এফ যেটা দিয়েছি, এফ সুইচটা দিলেই আমার এই কাজটা করবে। আপনি চাইলে এটার সাথে অ্যাডিশনাল আরো কিছু দিয়ে আপনি সেন্ড করতে পারেন ডাটা প্যাকেট। আপনি সিম স্ক্যান দিতে চাচ্ছেন, এটা দিয়ে আপনি দিলেন, দিলে কি হবে আপনার ডাটাটা ফ্র্যাগমেন্ট আকারে ভাগ ভাগ হয়ে যাবে। তবে এখানে বিষয় হচ্ছে এই যে এফ লিখলাম, এটাতে কি হবে, সিম্পলি 8 বাইট আকারে আপনার ডাটাগুলো সেন্ড হবে। আপনি যদি চান যে না এটা আমি 8 বাইট না অন্য কোনো সাইজ আকারে দিব, কারণ আমি 8 বাইট দিলে আমার এটা অ্যাডমিন যে আছে সে এটা ডিটেক্ট করে ফেলতে পারছে। তো এই কম্পিউটারগুলোর এই ডাটা যেটা ওটা একটা সিরিজ মেনটেন করে কাজ করে থাকে। 1 2 দাঁড়ান এটা লিখে প্রকাশ করলে ভালো। কেমন 1 2 4 8 16 32 এই যে একটা সিরিয়াল দেখতে পাচ্ছেন যে এটা কি বলে সিরিজ সিরিজ, হ্যাঁ একটা সিরিজ হিসেবে 2 এর গুণিতক আকারে এরা কাজ করে থাকে। তো আপনি ডাটা প্যাকেটটা যখন সেন্ড করবেন আপনাকে হয় 8 বিট আকারে 8 বাইট আকারে আপনার সেন্ড করতে হবে, অথবা 16 অথবা 4 এরকম সাইজ নির্ধারণ করে আপনার করতে হবে। আপনি চাইলে 9 বাইট আকারে এটা সেন্ড করতে পারবেন না, ঠিক আছে। ডাটা এই কম্পিউটার প্রোগ্রামিং এর এই একটা বিষয় আছে, নেটওয়ার্ক যেটা আছে। তো আপনি যদি চান যে আমি এটা 16 বাইট 8 বাইট আকারে যাচ্ছে ছোট হাতের এফ দেওয়াতে, আমি এটা 16 বাইট আকারে বা 32 বাইট আকারে সেন্ড করতে চাই, সেই কমান্ড কি? সেটার জন্য আমাদের এই জায়গাটা একটু মডিফাই করে দিতে হবে যে আমরা ওই ছোট হাতের এফটা কেটে জায়গায় MTU এটা লিখে দিব, দিয়ে এরপর আমি কত সাইজ দিতে চাচ্ছি 16 নাকি 32, এটা দিলেই কি করবে আমার ডাটা প্যাকেট যেটা আছে nmap সেটাকে কত সাইজের বানাবে। বানায় যদি ডাটা প্যাকেট বড় হয় তাহলে বড় করে দিল, ভেঙে দিল 64 বাইটের প্যাকেট সেটাতে 2 ভাগ করে দিল 32। আর যদি আরো ছোট করতে চাই 8 দিলে আরো ভেঙে nmap নিজে থেকে কাজগুলো করে থাকে। এটা একটা টেকনিক, এরকম ভেঙে ভেঙে পাঠাইলে করা যায়। আর আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে গিয়ে যখন আমরা এনম্যাপে স্ক্যান গুলো দেই সেখানে কিন্তু সোর্স পোর্ট নির্ধারিত করা থাকে না। এই সোর্স পোর্টটা নির্ধারিত করা না থাকার কারণে অনেক সময় ফায়ারওয়াল গুলো বুঝে ফেলতে পারে যে এর তো কোন পোর্ট থেকে এসেছে সেটা নির্ধারিত নেই। বা অনেক সময় আপনাদের প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়ালের সময় একটা এক্সাম্পল বলেছিলাম যে যদি এরকম হয় যে ওয়েব সার্ভারের পোর্ট 80 যেটা ওটা দিয়ে কমিউনিকেশন নিচ্ছে, অন্য কোনো পোর্ট দিয়ে ডাটা আসলে সেটা নিচ্ছে না। তো এরকম ক্ষেত্রে বোকা বানানোর জন্য ফায়ারওয়ালকে আমি কি করতে পারি, এখানে সোর্স পোর্টটা স্পেসিফিক করে দিতে পারি। আমি ডাটা প্যাকেট যেটা সেন্ড করব ওখানে লেখা থাকবে পোর্ট 80 থেকে ডাটাটা যাচ্ছে, গেলে ওখানে কি ফায়ারওয়াল বোকা হতে পারে, সে ভাবতে পারে যে না এটা তো একটা ওয়েব সার্ভার থেকেই তথ্যটা এসেছে, আমি এটাকে প্রবেশ করতে দিই। এটা একটা টেকনিক হতে পারে। আর আমি যদি চাই আরেকটা বিষয় যে আমরা এই যে ডাটাগুলো সেন্ড করে থাকি এনম্যাপের স্ক্যানের জন্য বা বিভিন্ন টুলস এর স্ক্যান গুলো করার জন্য, এই যে পেলোড সেকশনটা আমি বলছি, এই পেলোড সেকশনটা কি হয়, এটা একদম ফাঁকা হয়ে থাকে, ঠিক আছে। ফাঁকা হয়ে থাকার কারণে যখন আমি স্ক্যান দিচ্ছি এই যে ফাঁকা থাকার কারণে ফায়ারওয়াল তখন কি করতে পারছে, ডিটেক্ট করতে পারছে এরকম ফাঁকা প্যাকেট তো আসার কথা না। আমার ওয়েব সার্ভারে যেই কানেক্ট কমিউনিকেট করবে তার কিছু না কিছু ডাটা তো থাকার কথা নর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে। তো এজন্য আমরা এনম্যাপে চাইলে এই যে পেলোড সেকশনটা এটা গার্বেজ বিভিন্ন ভ্যালু দিয়ে পূরণ করে দিতে পারি। দিলে কি হবে, ফায়ারওয়াল যখন এটা চেক করবে দেখবে যে না এর ভিতর ডাটা আছে, মানে এখানে এটা ফাঁকা প্যাকেট না, তখন সে এটাকে আবার প্রবেশ করতে দিতে পারে। কখনো কখনো ফায়ারওয়ালের ক্ষেত্রে এমন দেখা যায়। তো এটার কমান্ড কি, আমি চাইলে এই যে এখানে ডাটা লেংথ, ঠিক আছে, এটা দিয়ে আমি চাইলে মনে করুন 200 এরকম দিয়ে দিই, 200 বাইট ডাটা আকারে এটা সেন্ড করবে আমার ওই, তখন ফায়ারওয়াল থেকে মাঝে মধ্যে আমাকে অ্যাক্সেস দিতে পারে। এই যে এত কষ্ট করে লাস্টের যে কয়েকটা টপিক বললাম ফায়ারওয়াল ডিটেক্ট বা ইভেশনের, এগুলো কিন্তু ইসি কাউন্সিলের অফিসিয়াল যে ট্রেনিং ওখানেও নাই, ঠিক আছে। এটা আমি আলাদা করে অনেক খুঁজে আপনাদের ক্লাসে ইনক্লুড করেছি। তো একটু এটা ভালো হয় যদি আপনি পার্সোনাল নোট করে রাখেন বা একটু বাসায় প্র্যাকটিস করেন, তাহলে জিনিসগুলো মনে থাকবে ভালো, ঠিক আছে। তো এই মোটামুটি আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ ভাইয়া। ডিফেন্স নিয়ে আমরা আলোচনা করলাম, আর হচ্ছে গিয়ে ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ ভাইয়া একটু ভাইয়া, ওই যে প্রথমে যে দেখেছে না এনম্যাপ লেখা মাইনাস মাইনাস তারপর এনপি কি জানি লিখছিলেন, ইউ ওইটার মিনিংসটা কি? মিনিংস নেই, ওটা ফ্ল্যাগই এরকম এমটিইউ। ওটা কাজই হচ্ছে কি প্যাকেটের মানে কত ফ্র্যাগমেন্ট কেমন করবো আর কি, ফ্র্যাগমেন্টের যে সাইজটা ভাগের ওটা নির্ধারণ করে দেয়।
ভাই আসলে আজকের আলোচনাটা অনেক ভালো হয়েছিল ভাই। আজকে আলোচনা আরো বৃদ্ধি করা যেতে পারে নাকি? মানে আপনি যেটা বৃদ্ধি তো করলেন, অন্য জায়গায় মানে এরকম করে না, এই শিখন আপনি যে বললেন আমি অন্য জায়গায় দেখছি, মানে এটা নিয়ে মানে খুব একটা সংক্ষেপে, যত সংক্ষেপে করতে পারে হ্যাঁ ততই মানে ওনারা আছে। হ্যাঁ, এটা এগুলো নিয়ে আলোচনা খুব বেশি করে না। আর ফায়ারওয়াল ইভেশনটা খুবই অ্যাডভান্স টপিক, ঠিক আছে? এটা সব জায়গায় পাবেন না, সব মানুষ পারবে না এটা। হ্যাঁ তো ভাই। যাই হোক, আপনারা একটু বাসায় স্টাডি করুন। ভাইয়া ওই যে আপনার লিনাক্সে যে কমান্ড গুলো করা হয় না, হুম, ওখানে যে আপনার যে ডেবিট আছে, ডেবিট কিভাবে করা হয়? আমি জাস্ট নামটা চেঞ্জ করেছি সেটআপের সময়। হ্যালো ভাইয়া, আইএসও ফাইল যেটা আমি না, যে কালি কালির ভিতরে সব করি, সমস্যা হবে? আমার তো না, কালি কালি, মানে ইউজারও কালি, ওটা আবার থেকে হোস্ট আমি বলি নেমও কালি। ওই যে আপনাদের ভার্চুয়াল বক্স এডিশন যেটা না, আপনাদের সহজের জন্য ওটা দিয়েছিলাম যে এক ক্লিকে সেটআপ হয়ে যাবে। এজন্য আপনাদের এখানে নাম টামের কোনো অপশন আসেনি। আর আমি হচ্ছে আইএসও ফাইল যেটা টেইলস ওএস যেভাবে সেটআপ দেখিয়েছি, ওরকম যদি সেটআপ দিতেন আইএসও ফাইল দিয়ে, তখন আপনাকে নাম, পাসওয়ার্ড এগুলোর অনেক অপশন চাইতো, তখন আপনি আলাদা নাম দিতে পারতেন। ঠিক আছে, এটা অসুবিধা নাই, আপনি যেটা আছে ডিফল্ট ওটা দিয়ে ব্যবহার করতে থাকুন। ভাইয়া ফায়ারের আলোচনা কাজ কি শেষ নাকি আরো ক্লাস আমাদের থাকবে এটা নিয়ে? এই পর্যন্তই থাকুন। যা হ্যাঁ ভাই, দিয়েছি এই তো মাথায় আজকের ধরবে যে না। ক্লাসটা অনেক মাথা ঘুরাইতেছে ভাই। হ্যাঁ, মাথা ঘোরাবে, এটাই স্বাভাবিক। যারা হচ্ছে কি অলরেডি মনে করুন নেটওয়ার্কিং এ জব টপ করছে, মানে এটা না তাদের আরো বুঝতে দেখা সুবিধা হবে। লাগে হ্যাঁ হ্যাঁ, তাদের বুঝতে ভিডিওটা অনেক দেখে। সুবিধা হবে। হুম হুম, ঠিক আছে, তো আপনারা বাসায় প্র্যাকটিস করতে থাকুন। একটা কথা ছিল, বলুন বলুন। ওই যে আপনাকে বলছিলাম না, এক ভাই তো বললো যে এনআইডি ছাড়াও ইন্টারন্যাশনাল পাসপোর্ট দিয়ে করা যাবে। তো আপওয়ার্কের হ্যাঁ, ব্যাপারটা সে শিওর, কিন্তু হচ্ছে আমি যে খোঁজ নিয়েছিলাম, ফ্রিল্যান্সিং আপওয়ার্কে আপনার হবেই না, আপনার এনআইডি ছাড়া হবেই না, নিবেই না আপনাকে। হবেই না। না, এনআইডি হওয়া লাগবে। মানে আর এনআইডি বলতে ফ্রিল্যান্সিং মানে স্মার্ট কার্ড আর কি, স্মার্ট বা এনআইডি কার্ড, ওটা ছবি দিবেন। আবার আপনাকে একটু সময় পরেই দুইটা ভেরিফাই করে ওরা। একটা তো এনআইডি আপনার ছবি যেটা দিচ্ছেন ওটা ভেরিফাই করবে, আবার আপনাকে ভিডিও কল দিবে ওরা। ভিডিও কলে আপনার ইন্টারভিউ নিবে আপওয়ার্কে, এবং ইংরেজিতে। ঠিক আছে, আপনাকে একদম বুঝতে পারছি। বসে থাকলে হবে না, ইংরেজিতে বিভিন্ন কোশ্চেন করবে আপনার কাজ রিলেটেড, অ্যান্সার পারলে ভাইয়া, দেন আপনাকে ভেরিফাই করতে দিবে অ্যাকাউন্ট। হ্যাঁ বলুন। ভাই আর ফাইবারে? ফাইবারেও আপনার এনআইডি হ্যালো বা স্মার্ট কার্ড প্রয়োজন পড়বে। ভাইয়া, ফাইবারে কি সরাসরি ভিডিওতে ভেরিফাই করে? না, ফাইবারের সিস্টেম আলাদা, এক একটা প্ল্যাটফর্মে এক এক রকম। আপনাদের যদি নিজস্ব এনআইডি না থাকে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন যে আপনার বাবা মা কারো একটা দিয়ে করতে পারেন। আমার একটা স্টুডেন্ট আছে, ও ক্লাস 7 না 8 পড়ে জানি। তো ও তো একদমই বাচ্চা, ও তো এনআইডি পসিবল না, ওর আম্মুর অ্যাকাউন্ট, এনআইডি ব্যাংক অ্যাকাউন্ট, এটা দিয়ে অ্যাকাউন্ট করেছে, এটা অসুবিধা তো ও কোন জায়গায় অ্যাকাউন্ট করছে? আপওয়ার্কে তো সম্ভব না, আপওয়ার্কে নিজেরটা লাগে। আপওয়ার্কেই করেছে। ও আপওয়ার্কে আপওয়ার্ক কি করছে মানে মার কিভাবে? নামে করছে। ওর আম্মুর নামে, ওর আম্মুর সব এনআইডি, ওর আম্মুর ছবি সবই ওর আম্মুর ইনফরমেশন দেয়, খালি কাজটা ও করে। ঠিক আছে, তো এটার জন্য অসুবিধা হয় না, ব্যাংক অ্যাকাউন্ট সবই বুঝতে পারছি, ইন্টারভিউটা দিছে, ইন্টারভিউ কি রামই দিছে? ইন্টারভিউ ও হয়তো এখন অ্যাকাউন্ট ভেরিফাই করে। ভিডিও কলে কথা অ্যাকাউন্ট দুইটা অপশন আছে আপনার, নরমাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে আপনার ভেরিফাই করা অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যাকাউন্ট ভেরিফাই গুলো যেগুলো থাকে ওগুলোর কাজ হওয়ার সম্ভাবনা বা ট্রাস্টেড বেশি পায়। আবার অনেক সময় টাকা উঠাতে গেলে আগে আপনাকে বলবে অ্যাকাউন্ট ভেরিফাই করেন, প্রথমে অ্যামাউন্ট এসেছে। মানে এক একজনের এক এক সময় দেয়, আপওয়ার্কে কোনো নির্দিষ্ট নেই, আপনি চাইলে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না, ওরা যদি আপনাকে অপশন দেয় তখন অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। একটা ইস্যু দেখা যায়। ভাই এনআইডি কার্ডের ভাই একটা অনলাইন কপি বের করা যায়, ওইটা দিয়ে কি ভেরিফিকেশন করা যাবে স্মার্ট কার্ড না? ওটা ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন, অনলাইন নাম্বার ছবিটা থাকলে। জি স্যার, ওইটা হবে হবে ওইটা হবে। আমারটা ওটা করা। ওটা দিলে পারবেন। ভাইয়া আপনি ওই যে রিভিউর কথা বলছিলেন যে একবার কনসেপ্টটা দেওয়ার জন্য আমি মনে করে দিলাম। ও হ্যাঁ, তো রিভিউ যদি যাই, আমরা প্রথমে নেটওয়ার্ক ডিফেন্স নিয়ে আলোচনা করলাম। সেখানে কি ব্যবহার করা হচ্ছে? আইডিএস, আইপিএস, ফায়ারওয়াল, হানিপট। আইডিএস আর আইপিএস এর তফাৎ কি? আইডিএস শুধু ডিটেক্ট করতে পারে, আর আইপিএস এর কাজ হচ্ছে ও প্রিভেন্টও করতে পারে, থামিয়ে দিতে পারে। আর ফায়ারওয়ালের কাজ হচ্ছে কি একটা অ্যানালাইসিস মতো করা, যেমন ডাটা যেটা সেন্ড হচ্ছে আসতেছে এটা অ্যানালাইসিস করা। হানিপট হচ্ছে একটা ফাঁদের মতো, একটা ফেক একটা মানে একটা সার্ভার মতো তৈরি করে রাখা, সেই কাজটা করে। আর ইভেশন টেকনিকে আমরা না, আইপিএস এর আরেকটা অ্যাপ্লাই দেখেছি, সেটা হচ্ছে স্নট। স্নট দিয়ে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়। আর ইভেশন টেকনিকে গিয়ে আমরা দেখলাম এই ফায়ারওয়াল ডিটেকশনের জন্য দুইটা টেকনিক দেখলাম, একটা এনম্যাপ স্ক্রিপ্ট
আরেকটা হোয়াট ওয়াফ নামের একটা টুলস, এটা দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি কোথাও যদি আমি সিকিউরিটি কাজে যাই, বেটার অপশন আগে এটা ডিটেক্ট করে নেয় টুলসটা রান দিয়ে, ঠিক আছে। আর এরপরে এই ফায়ারওয়ালটা ইভ্যাড করার টেকনিক গুলো কি কি আছে, আমরা যদি চাই প্যাকেটটা ফ্র্যাগমেন্ট করে দিতে পারি, প্যাকেটটা ছিঁড়ে অর্ধেক করে করে এইভাবে সেন্ড করতে পারি, অথবা সোর্স পোর্ট বা ডাটা লেংথ যেটা ডাটা প্যাকেটের সাইজ ওটা ভরাট করে পূরণ করে তারপর সেন্ড করতে পারি, ঠিক আছে। মোটামুটি এটা আমাদের ভাই আরেকটা কথা ছিল, হ্যাঁ বল। সাপোজ ধরেন আমার উইন্ডোজ 10 বুঝছেন, তো আমি যখন 11 এ শিফট করব, তো সেই ক্ষেত্রে আমার যে ইনফরমেশন গুলো আছে ওগুলো কি সব ডিলিট হয়ে যাবে, নতুন করে সেটআপ দিতে হবে এরকম কিছু? এটা আমি এখনো বলতে পারছি না, আমি আজকে ট্রাই করলাম, আমার উইন্ডোজ 11 এখনো রেডি না, আমাকে বলছে যে আপনাকে জানানো হবে তারপরে আপনি সেটআপ দিতে পারবেন। সেটআপ Default দিলে কি যেটা- আগের ইনফরমেশন গুলো কি থাকে না? আমি যতগুলো দেখেছি সেখানে আগের ইনফরমেশন সব থেকেই যায়। হ্যাঁ, কিন্তু আমি এখনো এটা পার্সোনালি করিনি, যার কারণে নিশ্চিত বলতে পারছি না। বুঝতে পারছি। আচ্ছা এই যে ভাইয়া, আমাদের আপনি আগামী যেটা- দিনের হ্যাঁ ভাইয়া, আপনি শেষ করেন তারপর আমি বলবো। আচ্ছা আমি বলতেছি আগামী দিনের ক্লাসটা কেমন অফ? হ্যাঁ আমাদের Finally? অফ থাকে যেহেতু। হ্যাঁ ওকে। পরিচিত কারো ভাইয়া, আমি স্ক্রিন শেয়ারটা একটু দিতে চাচ্ছিলাম, দেখবেন কি? হ্যাঁ বলুন। ভাইয়া কেউ যদি আমাদের কম্পিউটার বা মোবাইল হ্যাক করে, এটা বুঝবো কিভাবে যে হ্যাক করছে আমাকে? ওই আপনার আইপিএস যদি কোনোটা থাকে সেটা দিয়ে আপনি বুঝতে পারেন আপনার ডাটা সেন্টার। আরেকটা ক্লাস নিব আপনাদের এই নেটওয়ার্কের উপরে, ওটার নাম হচ্ছে স্নিফিং। হ্যাঁ, ওখানে আরেকটা টুলস দেখাবো, সেই টুলসটা দিয়েও এরকম অ্যানালাইসিসের কাজ করতে পারেন। হ্যাকিং এর পরে আপনার মোবাইল থেকে কোনো কানেকশন যাচ্ছে কিনা, হ্যাঁ এই নেটওয়ার্কটা অ্যানালাইসিসের কিছু টেকনিক দেখাবো, তখন এটা আরো বুঝতে পারবেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ দেখা যাচ্ছে এরকম চ্যাপটা হয়ে আছে কেন স্যার? চ্যাপটা যে বড় করে দিই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এরকম কোনো এটাতে সিস্টেম নাই যে এটা যে ভাইয়া হ্যাক এই করতে কাজটা আসে এইভাবে করছিলাম তো এটা আসছে। আচ্ছা আপনি তাহলে dnsrecon.py লিখে দেন, দেখেন এখানে? না না ওই ডিএনএস শুধু রিকন লিখেছেন তো? জি। আচ্ছা এখানে স্পেস দিয়েছেন কেন? জোন ট্রান্সফার ডট মি এর আগে এটা ওটার পরে একটা স্পেস দিয়ে ডট লেখা দেখেন। এটা স্পেস দেওয়া হয়েছে তো? না স্পেস ছাড়া তো, আপনি স্পেসটা কেটে দিয়ে দেন, দেখেন তাহলে ঠিক আসবে হয়তো। স্পেসটা কেটে দেন। এই নেট স্পেস দিব না? না এটা কেটে দেন, এটা তো ওয়েবসাইটের অ্যাড্রেস দিচ্ছেন .me ডোমেইনের, আপনি এটা চাইলে youtube.com দিতে পারেন। এইভাবে আপনি বানান ভুলেছেন, ট্রান্সফার RAN হবে একটা। ও আচ্ছা, সরি। ঠিক আছে, যে ইন্টারফেসটা হ্যাঁ আসতেছে, এই দেখুন এবার আসতেছে। জি ওই আমি ওই অনেক সময় কনসেপ্ট করে না তো, বানানগুলো আর দেখে করতেছিলাম তো। হ্যাঁ অসুবিধা নেই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম। তো আমি তাহলে এরকম কোনো সিস্টেম নাই? হ্যাঁ আমি দেখাবো ভাইয়া, আরো একটা ক্লাসে আরেকটা কনসেপ্ট দেখাইলে আরো বুঝতে পারবেন। যে মানে যে হ্যাক করতে আসবে সে নিজেই হ্যাক হবে সেরকম কোনো সিস্টেম নাই? ওটা আগে আপনাকে তার আইডেন্টিটিটা খুঁজে বের করাটা জরুরি। না মানে আমি চিনি না, কিন্তু হঠাৎ করে আমার কমেন্ট ঢুকতে নিচে সে নিজেই হ্যাক হয়ে যাবে, সেরকম সিস্টেম করে রাখবো, এরকম সিস্টেম আছে? ওই হানিপট জাতীয় কিছু আপনাকে তৈরি করতে হবে, যে আপনি নিজে একটা সার্ভার তৈরি করে রাখলেন, যে আপনার পোর্ট 80 থেকে স্ক্যান দিলে বা এনম্যাপ স্ক্যান দিলেই তার কম্পিউটারে কোনো একটা ম্যালওয়্যার চলে যাবে এরকম। ওটা আপনার নিজে প্রোগ্রামিং করতে হবে এরকম করতে গেলে, বুঝছেন? বলে সিস্টেম করা যাবে? ওরকম করা যাবে, কিন্তু আপনার পুরোটা নিজে ডেভেলপ করা লাগবে, এরকম একটা ইস্যু হবে। এটা কি পাইথন দিয়ে করা লাগবে না অন্য কোনো ল্যাঙ্গুয়েজ? পাইথন দিয়ে করলে ইজি হবে, আপনার পাইথন দিয়ে করলে সহজে করতে পারবেন, অন্য ল্যাঙ্গুয়েজেও করে তো পাইথনে সহজ হবে। আচ্ছা ভাইয়া, আমি কালকে প্রশ্ন করছিলাম ওই যে ওসএপ যেটা আছে আর কি অ্যাটাকের জন্য, হ্যাঁ তো ওইটা দিয়ে আমি 3টা ওয়ার্ডপ্রেসের সাইট ট্রাই করলাম, লাইভ সাইট। হ্যাঁ, দুইটার পারমিশন ছিল, আরেকটা আপনি শোডাউন থেকে নিছি, কিন্তু ওইটা থেকে অ্যাটাকটা দিতে পারলো না। বাট আমি যখন WSP স্ক্যান দিয়ে করলাম সেখান থেকে আবার ঠিকই আমাকে রিপোর্ট দিচ্ছে আর কি। তো
এটার কি কারণ মানে আমি WhatsApp এ স্ক্রিনশটটা দেখেছিলাম, ওখানে সার্ভার রেসপন্স দেখেন 502 একটা দিয়েছে। ওটা সম্ভবত এই সার্ভারে কোনো সমস্যার কারণে এইখান থেকে যাইতে পারে না। ওয়াশ থেকে সেজন্য আমি ওই তিনটা র্যান্ডম সাইট দিলাম আর কি। আজকে আরেকবার ট্রাই করব, দেখি মানে আপনি বাকি দেখেন ইউআরএলটা ঠিক মতো দিচ্ছেন কিনা, এইচটিটিপিএস সহ এগুলো সহ দিয়ে দেখেন। হ্যাঁ ওগুলো চেক করে দিছি, তারপরে হয় নাই, এজন্যই আপনার স্ক্রিনশটটা দিছিলাম আর কি। আচ্ছা আমি আজকে আরেকবার একটু ট্রাই করব। হ্যাঁ আপনি ওই কমান্ড সহ দিয়ে, মানে কি ইউআরএল দিয়েছেন ওটা সহ স্ক্রিনশট দিয়েন, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা দেই নাই কেন, ওই সাইটটা সবাই ঝাঁপায়া পড়বে দেখে আপনি আবার। তাহলে ইনবক্সে দিয়ে না, সেজন্য দেই নাই। ঠিক আছে, ওকে। আজকের মতো এখানেই তাহলে ক্লাসটা শেষ করি ভাই আচ্ছা আচ্ছা। যে আমার একটা কথা ছিল, হ্যাঁ সাপোজ ধরেন আমার মা অথবা আপনার যে কারো এনআইডি দিয়ে আমি খুললাম, তো সেই ক্ষেত্রে যে ইন্টারভিউটা হবে ওটা কি আমার মা বাবার মানে যারটা দিয়ে খুলবো সে দিবে এরকম হ্যাঁ কিছু তার দিতে হবে, না হলে ভেরিফাই করবে না। দিতে হবে? বুঝতে পারছি। তো ধন্যবাদ। প্রথমে ভেরিফাই আসসালামু চায় না, ভেরিফাইটা এক এক জনের এক এক সময় চায়। পেমেন্ট যখন পেমেন্ট অপশন আসবে এরকম কিছু তখন কি চাবে? কারো ক্ষেত্রে পেমেন্টের সময় চায়, কারো অ্যাকাউন্ট খোলার সময় চায়। ও আচ্ছা, প্রথম কাজ পেমেন্টের complete সময় হওয়ার পরে অবশ্যই চায়। যাবে তাই তো? হ্যাঁ তবে চাবেই, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলবে। আসসালামু আলাইকুম। আচ্ছা তো সবাইকে আসসালামু আলাইকুম।